বলছে যে সেনাপ্রধানই বলছে সেনাপ্রধান এক এক ব্রিগেড কমান্ডার হিসেবে বিডিআর এটা দমন করার দায়িত্ব ওনার ছিলেন। উনি কথাটা এই জন্য বলতেছে। জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যার বিচার হতে হবে। এই বিচার যদি করতে না পারে এবং সেটার যদি অগ্রগতি না হয়, সেটা যদি দৃশ্যমান না হয়, তাহলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে, ক্ষোভ থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের টক শোতে অনেক চাঞ্চল্যকর তথ্য পাবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। দর্শক বেশি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আপনারা জানেন যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে এবং সেই আত্মপ্রকাশ অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদের পক্ষ থেকে, তাদের নেতৃত্বে নতুন এই দলের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এটির প্রয়োজনীয়তা, এটির বাস্তবতা, এটি ঐতিহাসিক ভিত্তিতে, ঐতিহাসিক আলোকে এটির ভবিষ্যৎ কেমন হতে পারে এবং এই মুহূর্তে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে, সামনের নির্বাচনে তাদের কি ধরনের ভূমিকা থাকতে পারে এবং সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে এই দলটির কি ধরনের সম্পর্ক, কি ধরনের পরিকল্পনা হতে পারে বলে মনে করেন আমাদের আজকের সম্মানিত অতিথিরা, সেটি নিয়ে আমরা আলোচনা করবো। পাশাপাশি সেনা শাসন আসতে পারে কিনা এমন একটি গুঞ্জন আছে, কারণ সাম্প্রতিককালে সেনা প্রধানের যে বক্তব্য, হুঙ্কার, সতর্কতা, সবকিছু ঘিরে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন, আমাদের দেশে কি এরকম একটা অস্থিরতার পরে সেনাদের কোনো ধরনের শাসন জারি হবার কোনো সুযোগ রয়েছে কিনা, সম্ভাবনা রয়েছে কিনা, তা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বিষয় তো আছে, পাশাপাশি অন্যান্য বিষয় সহকারে আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন চারজন সম্মানিত অতিথি। জনাব এ.কে.এম. পাটোয়ারি রয়েছেন, তিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন। মেজর জিলুর রহমান, তিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পাশাপাশি আমার সাথে যুক্ত হওয়ার কথা রাকিব, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। আমি শুরু করতে চাই এই পর্যায়ে জনাব মেজর জিলুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই দুটি প্রসঙ্গ এবং আপনার সাথে সবচেয়ে বেশি পার্টিনেন্ট যেটি হলো সেনাপ্রধানের বক্তব্য। তিনি কি আসলেই এমন কিছু ইঙ্গিত দিচ্ছেন যে ক্ষমতাকে হয়তো এদিক সেদিক করে দিতে পারেন, এমন একটা কথাবার্তা চলছে, যদিও এর ভিন্ন মত, খুব শক্ত মত আছে, এমন কোনো সম্ভাবনা নেই। তারপর আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন বিষয়গুলোকে, দুটি বিষয় নিয়ে আপনার মন্তব্য রাখতে চাই। জনাব মেজর জিলুর রহমান, প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করবো। আপনারা প্রস্তুত থাকুন। ইউটিউবের বা ফেসবুকের কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব অনুষ্ঠান অর্ধেক শেষ হওয়ার পর। জনাব মেজর জিলুর রহমান, প্লিজ একটু আনমিউট করতে হবে। জি, থ্যাংক ইউ। জি, আমি সর্বপ্রথম নতুন দল জাতীয় নাগরিক পার্টি সিএনপি, তাদের অভিনন্দন জানাই, শুভকামনা করি। তাদের যাত্রাপথ এনসিপি, রাইট, ন্যাশনাল কি বলে এটাকে, জাতীয় নাগরিক, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। হ্যাঁ, আমি তাদের যাত্রা শুভ হোক এবং সফলতা আসুক এই কামনা করি। এখন আপনি প্রথমে কয়েকটা ভূমিকায় প্রশ্ন রেখে শুরু করেছেন যে এটার প্রয়োজন ছিল কিনা, কোন পরিপ্রেক্ষিতে, কেন, সরকারের সঙ্গে তাদের কোনো সমঝোতা আছে কিনা, অনেকগুলো প্রশ্ন করেছেন যেটা ব্যাপক আলোচনার দাবি রাখে এবং এগুলো নিয়ে পূর্বেই সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা আলোচনা হয়েছে। এমনকি ক্ষমতা প্রত্যাশী যে দলগুলা, তারাও এটা নিয়ে বারবার বলছিল যে সরকারের আনুকূল্যে থেকে, ক্ষমতায় থেকে দল গঠন করাটা কোনোভাবেই এটা শোভনীয় নয়, কোনোভাবেই গণতান্ত্রিক রীতিনীতির ভিতরে পড়ে না, বা এটা কিংস পার্টির আদলে হয়ে গেল কিনা। এখন মূল আলোচনায় তাদের নিয়ে আসি যে দেশে দীর্ঘদিন একটা স্বৈরা শাসন চলছিল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপর আপনি ধরুন আমাদের জামাত ইসলাম, যারা বিরোধী দলে ছিল, দীর্ঘদিন তারা সংগ্রাম, লড়াই চালাচ্ছিল, অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছে, সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে, গুম খুন হয়েছে, এমনকি জামাতের অনেক শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে প্রহসন বিচারের নামে। এসবগুলি ঠিক আছে, কিন্তু তারা আন্দোলন করে শেখ হাসিনা যেভাবে শিকড় গেড়ে বসেছিল ভারতের সহযোগিতায়, তাতে দেশের মানুষ ভাবতে শুরু করেছিল
যে সে মনে হয় কিয়ামত পর্যন্ত তার এই স্বৈরাচারী শাসন চালাতে থাকবে। আর প্রতিটি রাষ্ট্র ভারতও ভেবেছিল যে পুতুল সরকার আমরা এখানে রেখে আমাদের যত রকমের নিরাপত্তা, সুযোগ সুবিধা, বাণিজ্যিক দিক থেকে বলুন, দেশের সামাজিক দিক বিবেচনা করে বলুন, সব দিক থেকেই ভারত চেয়েছিল যে হাসিনাকে তারা এমন ভাবে হাতের পুতুল বানিয়ে ফেলেছিল। দেখুন, দিয়ে অন্যায় করাতে করাতে এমন একটা জায়গায় তাকে নিয়ে গিয়েছিল যে তার আর গণতন্ত্রের পথে ফেরার কোনো পথ ভারত রাখে নাই। ভারতের পুতুলই হয়ে থাকতে হয়েছে। যেমন আপনি সেই নির্বাচন শুরু করেন 5 জানুয়ারি মনে আছে তো, তারপর 14 শেষ পর্যন্ত এই আন্দোলন পর্যন্ত যতগুলা স্তর গণতান্ত্রিক প্রথার বা সুযোগ ছিল শেখ হাসিনা দেশের মানুষকে গণতান্ত্রিক প্রথায় নিয়োগ করার, সেটা করতে পারে নাই। বরং সে নিজের মতো করেই কিছু তল্পিবাহক কর্মচারী কর্মকর্তা চতুর্দিকে স্থাপন করেছিল, যারা দিনের শেষে তার জন্য অশ্বডিম্ব এবং তার দল তাকে সর্বনাশ করে দিয়েছে। এটার ব্যাখ্যা যদি এভাবে আমরা করি, দেখেন শেখ হাসিনা এই দেশের সকল প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, প্রথম আসেন নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, প্রতিরক্ষা বলেন, প্রতিটি জায়গায় তার লিগেল লোক অথবা তার পরিবারের আত্মীয় অথবা হাসিনার অন্ধ সমর্থক, তাদেরকে বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় সে বসিয়েছেন। বড় যোগ্যতা ছিল সে আওয়ামী প্রেমী কিনা, শেখ পরিবারের সাথে আছে কিনা, অথবা ছাত্রলীগের প্রোডাকশন কিনা। এই সব কিছু মিলিয়ে দেশের মানুষ একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন, বিশেষ করে কোটা আন্দোলন বলে যেটা সবাই জানে, সেটা নিয়েই তারা শুরু করেছিল বেশ আগে থেকেই। তো টার্নিং পয়েন্ট আমি দেখি শেখ হাসিনার তার জিহ্বার দোষ আছে খুব। আর হাইকোর্টের একটা রায় ছিল, শি ইজ এ রং হেডেড লেডি, মনে করতে পারেন কিনা দেখেন। তো একটা সংবাদ সম্মেলনের ভিতরে তারই পোষ্য কিছু সাংবাদিক নিয়ে, এটা আমরা সবাই জানি, তিনি সাংবাদিক সম্মেলন যখন করেন তখন আমাদের মতো যারা স্পষ্টবাদী, সত্য বের করতে চান বা সত্য জানতে চান, তাদেরকে না ডেকে সেখানে একটা তালিকা, আওয়ামী সাংবাদিক তালিকা তৈরি করা হতো, যারা ওই সাংবাদিক সম্মেলন না বলে আমি এটাকে বলতাম হাসিনা বন্ধন সম্মেলন শুরু হয়েছে। তো সেই জায়গায় এক সাংবাদিক, আমি নামটা বলছি না, একসাথে অনেক টকশো করছি তার সঙ্গে, সে এক প্রশ্ন, তাকে খুশি করতে যে এক প্রশ্ন করলেন, এই যে মুক্তিযোদ্ধা আর রাজাকার নাতি নাতনিদের চাকরির ব্যাপারে। জিব্বা দিয়ে আজীবনই তো সে বেফাস কথাই বলে আসছে। যেমন বেফাসের কথা সবসময় বলতো যে খালেদা জিয়া ম্যাট্রিক পাস করে নাই, খালেদা জিয়া ম্যাট্রিক পাস করে নাই। একজন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এত নিচু, এত অরুচিকর কথা বের হতো। দুঃখের বিষয়, আমরা কেউ তাকে কখনো জিজ্ঞেস করতে পারি নাই যে আপনি ম্যাট্রিক পাস করার আগে বিএ পাস করছেন কিভাবে। ডক্টর সলিমুল্লাহ কয়েকদিন আগে বলেছেন প্রকৃতপক্ষে তার কোনো শিক্ষাই ছিল না। আর আমি দেখি যে প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতাই তার ছিল না। একমাত্র বাপের নাম আর ক্ষমতার উপরে ভর করে সে শাসন করেছে। প্রেসক্রিপশন ভারত থেকে আসতো, সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গিলিয়েছে এই জাতিকে। ছাত্ররা যখন অল আউট আন্দোলন ঘোষণা দিয়ে নেমে পড়লো, এই ছাত্র জনতা তার ওই একটা কথায় ফেটে পড়লো, আর তার সাথে আগুনে ঘি ঢাললো ওবায়দুল কাদের সাহেব। আমি ছাত্রলীগ দিয়ে সব সোজা করে ফেলবো। রাজনীতিবিদ এবং উনি একজন যথেষ্ট রাজনীতিবিদ। এর প্রেক্ষিতে বর্তমানে রাজনৈতিক একটা নতুন ছাত্র, সেই ছাত্ররা এখন নতুন দল গঠন করছে। এই জায়গাতে আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা মোটামুটি কম স্যালুট জানাই যে তারা জীবন দিয়ে অকাতরে বীরের মতো যুদ্ধ করেছে একটা স্বৈরাচারের বিরুদ্ধে, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিল
বাংলার মায়েরা বীর জন্ম দিতে এখনো ভুলে যায় নাই। এই জন্য আমি বাংলার মাদেরও স্যালুট জানাই। এখন আসুন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি যেটা আমার কাছে জানতে চাচ্ছেন, আপনার মনের ভিতরে উকি ঝুঁকি মারছে অনেক কথাই। তো আমি সেনাপ্রধানের বক্তব্যটাকে আপনারা অনেকে বিজ্ঞ সাংবাদিক তারা বলেন এটাকে হুমকি, কেউ বলছেন যে সামরিক আইনের একটা ইঙ্গিত কি এলো কিনা, কেউ বলছেন যে উনি উদ্ধত্তপূর্ণ কথা বলেছেন, কেউ কেউ বলছেন উনি উনার চার্টার অফ ডিউটিজ এর বাইরে যেও কিছু কথা বলেছেন, এটা ঠিক হয়নি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি নাম ধরে সম্বোধন করা, সবকিছু তার মধ্যে পেয়ে যাবেন। আমি আমার অবস্থান থেকে আমি মনে করি যে উনি যে উচ্চতায় আছেন তার কথার সমালোচনা করার মতো এত জ্ঞান বিবেক বুদ্ধি আমার নাই, তবে তার কথাগুলোর বিশ্লেষণ করতে পারবো। যেমন প্রথম আসি উনার কথা ধরন, টোনিং, অনেকে বডি ল্যাঙ্গুয়েজ বলছেন, আমাদের সেনাবাহিনী কথা বলার ধরনটা কিছুটা এরকমই। তারপরও আমাদের অনেক সেনা সদস্য বলছে যে এভাবে না বললে হয়তো ভালো হতো। আর আপনি যে ছোট্ট কোশ্চেনটা মাঝখানে তুললেন, এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই যে উনি 3বার বলেছেন, আমি যদি ভুল না করে থাকি, ডক্টর ইউনূস সেদিকে এগোচ্ছেন, ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে, তিনি নির্বাচনের দিকে এগোচ্ছেন এবং ডিসেম্বরের ভিতরে, অর্থাৎ ডক্টর ইউনূস বলেছেন এখানে অনেকে দেখছেন যে ওনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। এটার একটু ব্যাখ্যা এখানে দরকার। সেটা হলো যে ডক্টর ইউনূসের আগে যদি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অথবা প্রফেসর ইউনূস বললে আমরা মাননীয় বললেও হতো, মাননীয় ডক্টর ইউনূস শুনতে অভ্যস্ত, সেটা বললে হয়তো ভালো লাগতো। কিন্তু এর সাথে আমি ব্যাখ্যা করতে চাই, আপনি যে দেশে আছেন, আপনি তো ওখানে আপনার প্রধানমন্ত্রী মিস্টার প্রধানমন্ত্রী ডাকেন। আমিও আমার জীবনের একটা উদাহরণ দিই। জাতিসংঘে একবার ফোর্স হেডকোয়ার্টারে আমরা ওখানে লাইনে দাঁড়ায় খাবার খেতে হতো। ফোর্স হেডকোয়ার্টারে আমার একটা ভিজিট ছিল, আমি দেখি আমার আগে আমেরিকান একজন জেনারেল, তা পাশের থেকে আমি একটা প্লেট নিয়ে ওনার হাতে দিতে গেছি এবং আমি ওই আমার কিউটা ছেড়ে ওনাকে বললাম যে স্যার ইউ গো আহেড। নো 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 নো, সে নিজে এলো, নিজে প্লেটটা নিল, তারপর নিজে প্লেট ধরলো, ওখানে যারা বাটলার ছিল বেটে দিল, ওইটা নিয়ে আস্তে আস্তে সাইডে গেল। আর ওই সমস্ত দেশে তারা র্যাঙ্ক ধরে, বাংলাদেশেও কথা বলছি, আমরা কিন্তু বাংলাদেশের যেমন সেনাবাহিনীরও আমাদের কিছু প্র্যাকটিস আছে। আমি যদি বলি জেনারেল ওয়াকার, তা আমরা কিন্তু জেনারেল ওয়াকারের পরে স্যার বলি না। আমি যদি বলি কর্নেল সাগর স্যার আমরা বলি না, এটা আবার সিভিল প্রশাসনে বলে। আমাদের একটা সাবজেক্ট আছে এসডি, স্টাফ ডিউটিস, একটা বড় বই, চিঠিপত্র কিভাবে লিখতে হয়, স্যালুটেশন কি করতে হয়, ইত্যাদি ইত্যাদি শেখানো হয়। সেখানে এটা বলা হয় যে যদি কারো র্যাঙ্ক বলা হয়, পদ বলা হয়, সেটা হচ্ছে সবচাইতে বড় সম্মানের। হয়তো আমরা যেটা অভ্যস্ত, আপনি যেটা বলতে চেয়েছেন, হয়তো সে স্বাভাবিক যেটা চর্চা বা প্র্যাকটিস, সেটার বাইরে উনি বলেছেন। উনাকে যতটুকু চিনি, এই সত্য বলতে হবে, সেটা হচ্ছে অনেকে বলছে উদ্ধত্তপূর্ণ কথা বলেছেন। উনি ওই ধরনের অ্যারোগেন্ট মানুষ কখনোই দেখি নাই, যতটুকু কাছে থেকে দেখেছি। কারণ আমরা তো, কিন্তু ওই দিন কেন এরকমটা দেখানো দেখলাম আমরা, কেন হঠাৎ করে তার বডি ল্যাঙ্গুয়েজটা আগের থেকে অনেক বেশি রাগান্বিত ছিল, অনেক বেশি উত্তেজিত ছিল, অনেক বেশি উদ্বিগ্ন ছিল, সেই জায়গাতে একটু পয়েন্টটা যদি শেষ করেন। দিতে ভুল হলে সেখানে আপনি ধরাই দেন। আমার ধারণা এটাই সত্য যে ওনার কাছে যে তথ্য, যে উপাত্ত আছে, সেটা আমাদের কারোর কাছে নাই। আমরা যারা সমালোচনা করি, আমরা যা চোখে দেখি, যা কানে শুনি, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু উনি যে অবস্থানে দেশের এই প্রেক্ষাপটে আছেন, ওনার কাছে যে তথ্য, উপাত্ত, সামগ্রিক পরিস্থিতি, সবকিছু মিলায় যা আছে, আমাদের কারোর কাছে নাই। আর একটা কথা হলো যে উনি এই সময় মনে হচ্ছে যে খুব মানসিক একটা চাপের মধ্যে আছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি, রাজনীতিবিদদের মধ্যে একে অপরের প্রতি বিদ্বেষ, তারপর বৈদেশিক চাপ তো থাকেই। হয়তো তিনি অনেক কিছু ব্যাখ্যা করবেন না, ওই চেয়ারে থাকলে অনেক কিছু খোলাসা করে বলাও যায় না। অনেকে বলছে যে না, আমরা রাজনীতিবিদরা তো মুখে মুখে একটু বলেছি, তেমন কিছু না, তেমন কিছু না। আমি তো তা মনে করি না। যেমন কুয়েটে দেখেন কিভাবে মারামারি, রক্ত ঝরলো, তো এগুলা তো আমার বিপরীত।
যেহেতু উনি এমন একটা জায়গায় আছেন, এটা আমাদের ভুললে চলবে না, জাতির এক মহা সংকটের সময় উনি যে ঝুঁকি নিয়েছেন সেজন্য Right. কিন্তু সাধুবাদ পেতে পারেন। উনি তো একজন মানুষ, উনার কথা ধরন একরকম বা শব্দচয়ন ভুল হতে পারে বা পরিস্থিতির সাথে নাও যেতে পারে। তবে আপনি যেটা বললেন যে হুঙ্কার, উনি হুঙ্কার দেওয়ার মানুষ না। আর হুঙ্কার তো মুখে দেওয়ার ব্যাপার না, হোয়াট ইউ আর দ্যাট প্রুভস থ্রু ইউর অ্যাক্ট। উনি অত্যন্ত শান্ত মেজাজের মানুষ এবং গণতন্ত্রের পক্ষে। ওনার কথার সারমর্মটা যদি আপনি টানেন দেখবেন উনি বলেছেন ঐক্যের কথা, উনি বলেছেন নির্বাচনের কথা, উনি বলেছেন ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার কথা বলেছেন, উনি নির্বাচন দিকে এগিয়ে যাচ্ছেন এবং দ্রুত নির্বাচনের কথাই বলেছেন। আমার তো মনে হয় এই সবকিছু উনি ঘিরে যে সবকিছুর পর উনি বলেছেন যদি 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 এরকম না হয়, আমি একটু প্রশ্নটা নেন, আমি যদি যদি কথা বলে দল গঠন অথবা অন্য কোনো কারণে নির্বাচন দীর্ঘায়িত করে তাদের অবস্থান শক্ত করতে চায়, সেই ধরনের মানুষের টার্গেটে তিনি পরিণত হতে পারেন। কারণ দ্রুত নির্বাচন হলে তো যারা নতুন রাজনীতিতে আসছে তাদের জন্য কিন্তু এটা খুব শক্ত একটা পরিস্থিতি হয়ে যায়। সুতরাং এই ধরনের যারা আছে তারা তার এই কথাটা হয়তো ভালোভাবে নেয়নি, তারা টার্গেট করতে পারে। না, কিন্তু তিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন সেই আশঙ্কার বাস্তবতা কি দেখেন আপনি? বা যে তিনি বলেছেন তা না হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আর আমি এখন বলে দিচ্ছি, পরে আবার বলবেন না আমি বলিনি, এ পরে বলবেন না আমি বলিনি, কি কি প্রেক্ষিতে কি অবস্থা হতে পারে যখন উনি বলবেন যে আমি আগে বলেছিলাম না, আপনারা তো সতর্ক হননি, এখন দেখেন কি অবস্থা। এরকম কোনো কিছু সিচুয়েশনের দিকে যাচ্ছে কিনা? আর সেনা শাসনের যে কথা বলছে, আপনি দেখে যদি ধরেন ওই এক অন্ধকে বলছে যে আমার এই দেওয়ালের রং কি, তা সে বলতেছে আমি তো কিছুই দেখি না। তা আমি তো বুঝতে পারছি দেশের মধ্যে সামগ্রিক যে অবস্থা, সে অবস্থা তো যেভাবে উন্নতি হওয়ার কথা সেভাবে উন্নতি হয়নি। আর প্রথমে আমি বলে রেখেছি কিছু তথ্য কিছু চাপ তার উপরে থাকতে পারে, সেগুলো হয়তো উনি বিশদ ব্যাখ্যা করেননি। উনি বোঝাতে চেয়েছেন যে আসুন আমরা দিন শেষে দেশটা আমাদের, আমরা মিলেমিশে সামনে এগোই গণতান্ত্রিক পদ্ধতিতে। একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হলে তাদেরকে আমি সেনাবাহিনী ঘরে নিয়ে যেতে পারি। এবং উনি আরো একটা কথা বলেছেন, এটা তো আমারও একটা মনের কথা, যে আমরা প্রতিষ্ঠান নিয়ে এত মার্সিলেসলি সমালোচনা করছি। এই প্রতিষ্ঠান আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, তারাই চাকরি করেছে। হ্যাঁ, হতে পারে প্রত্যেক প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে, বিশেষ করে পুলিশ তো হাসিনা বাহিনী পরিণত হয়ে গিয়েছিল। এই যে রাষ্ট্রীয় বাহিনী, সেটা তাকে থাকতে দেওয়া হয়নি। তবে সাগর, একটা কথা আমাদের আমরা চাকরিতে আসি, একটা কথা বলে দিচ্ছি খুব ক্লিয়ার করে, আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের সন্তানরা চাকরিতে আসি। আইন যাই থাকুক, বাস্তবতা এমন, শেখ হাসিনা যেভাবে জগদ্দর পাথরের মতো মাথার উপরে বুকের উপরে চেপে বসেছিল, তার ইচ্ছার বাইরে কথা কাজ করার ক্ষমতা কারোর ছিল না। তাই যদি হয় আমার চাকরিটা চলে গেলে আমি তো পথে বসে যাব। আমাদের সম্বলেই শিল্পপতি সন্তান, কোন ব্যাংকের মালিকের সন্তান, কোন বিত্তশালী ধনী মানুষের সন্তান তো চাকরিতে আসে না। এই কথাও মনে রাখতে হবে। উনি আবার এটাও বলেছেন যে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা অন্যায় করেছে তাদের অবশ্যই বিচার হবে, তাদের অবশ্যই সাজা দিতে হবে। উনি এটাও বলেছেন যদি সবাইকে আমি যতটুকু বুঝতে পেরেছি তার মানে আপনি পুরো বিষয়টাকে পজিটিভলি দেখার চেষ্টা করছেন, তাহলে কাজটা অন্য কোনো সুযোগ আপনি অন্য কোনো নেগেটিভলি এটাকে দেখতে চাচ্ছেন না। আর যতটুকু আপনার কথা বুঝতে পারলাম, হানার মধ্যে যদি বলেন তার মানে সামরিক শাসন, সামরিক বা পারেন বর্তমান বিশ্বে, যেটা আপনি প্রথমে বলেন সামরিক আইন প্রশ্নই আসে না, আপনি নিজেও বোঝেন। এইগুলা আলোচনা একটু তুঙ্গে নেওয়ার জন্য ভিউয়ার বাড়ানো অনেক ব্যাপার স্যাপার আছে। উনি এত কাঁচা মানুষ না, তাই যদি হতো আজকে আমার তো মনে হয় শেখ হাসিনা ওনাকে অনেক কিছু বলেছে। আমি এই ক্ষমতা অদল বদলের অনেক অতীত ইতিহাসের সাক্ষী। এরশাদ সাহেব যখন ক্ষমতা ছেড়ে চলে যান, এরশাদ সাহেবের সাথে ছিলাম, তো অনেক কথা হয়তো শেখ হাসিনা প্রাক্তন আন্তর্জাতিক বর্তমান প্রেক্ষিতে কোনোভাবে সেনা বা সামরিক শাসন আসার বা সামরিক শাসন জারির কোনো প্রশ্নই আসে না, এটাতে আমি থাকি। জনাব এমডি অধ্যাপক নজরুল ইসলাম, প্লিজ। ধন্যবাদ। অধ্যাপক নজরুল ইসলাম। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে এখন পর্যন্ত দুজন বিজ্ঞ আলোচক এবং আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মানুষ এখানে আছেন আলোচনা করার জন্য, মেজর জিলুর রহমান সাহেব এবং এ কে এম পাটোয়ারি সাহেব, ওনাদেরকেও
ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনার দর্শক শ্রোতাদেরকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করছেন, আমার কাছে মনে হয়েছে মোটা দাগে দুটি কোশ্চেন। একটা হচ্ছে আমাদের যে সেনাপ্রধান মহোদয় আছেন, উনি একটি বক্তব্য দিয়েছেন সাম্প্রতিককালে, তো সেটা নিয়ে বেশ কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে এবং এখনো হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে। তো এই দুটি বিষয়ের উপরে যদি আমি বলি, সেনাপ্রধানের বক্তব্য মোটামুটি আমরা শুনেছি বা আমি শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় নাই যে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে যেভাবে কথাবার্তা অথবা যে এক ধরনের কি বলা যায় যে ওয়ারিড হওয়ার মতো একটা ব্যাপার তৈরি হয়েছে, আমার মনে হয় এটার জাস্টিফিকেশন নেই। তো সেনাপ্রধান কি বলেছেন আসলে? প্রথম কথা হচ্ছে যে অনেকে বলছে যে সেনাপ্রধান এইভাবে কথা বলতে পারে কিনা। বাস্তবতা তো আমাদেরকে বুঝতে হবে যে এখন কিন্তু একটা নর্মাল একটা ডেমোক্রেটিক পলিটিতে আমরা এখন বাস করছি না। একটা বিপ্লব হয়েছে, অথবা যদি বলি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থান এবং গণ বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছে অধ্যাপক মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং সেনাবাহিনী সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। কাজে সেনাবাহিনী নর্মাল ডেমোক্রেটিক পলিটিতে যে রোল প্লে করে আন্ডার দ্য লিডারশিপ অফ দি সিভিলিয়ান গভর্নমেন্ট, এখন এই মুহূর্তে কিন্তু তার থেকে একটু বেশি রোল প্লে করছে, এবং এই করাটাই স্বাভাবিক। এটা হচ্ছে বাস্তবতা। তো কাজী আর বক্তব্য নিয়ে এত হুলস্থুল করার আমি আমি যৌক্তিকতা দেখি না। সেনাবাহিনী যেটা যেটা জিল্লুর ভাই বলছেন যে সেনাবাহিনীর প্রধান কি বলছেন, তিনি সতর্ক করছেন। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি সতর্ক করতেই পারেন। এবং এখানে একটা দিক আমি বলি যে যেমন ঢালাও ভাবে এই প্রতিষ্ঠানগুলি, সিকিউরিটি ফোর্স, আপনি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা র্যাব বা অন্যান্য, এদের তো সমস্যা ছিল। এদের একটা অংশকে, বিশেষ করে যেটা যেটা টপ টায়ার, সেই অংশটাকে দলবাজ বানিয়েছে, সেই অংশটাকে করাপ্টেড করেছে গত রিজিম, কিন্তু টোটাল ইনস্টিটিউশনকে করাপ্টেড তো করতে পারে নাই। এই জন্য একটা বিষয় খেয়াল রাখা দরকার, দু চারজন ব্যক্তির জন্য গোটা ইনস্টিটিউশনকে মেলাইন করা, আন্ডারমাইন করা, এটা ইনজাস্টিস এবং দেশের জন্য ক্ষতিকর। এটা কোনো অবস্থাতেই ঠিক হবে না, এটা করা ঠিক হবে না। কারণ আপনি চিন্তা করেন, আজকে যদি বাংলাদেশ কেউ অ্যাটাক করে, কোনো রাষ্ট্র যদি অ্যাটাক করে, আমাদের জাতীয় নিরাপত্তার উপরে যদি কোনো হুমকি আসে, তাহলে কারা দাঁড়াবে? আজকে সেনাবাহিনী দাঁড়াবে, সেনাবাহিনীর সাথে জনগণ সাপোর্ট করবে, জনগণ এগিয়ে আসবে। কাজে এখন ঢালাও ভাবে আপনি সেনাবাহিনীকে আন্ডারমাইন করা, মেলাইন করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, দোষারোপ করা, এটা একদম উচিত হবে না। সেনাবাহিনীকে বরং সাপোর্ট করতে হবে। কিন্তু এর সাথে সাথে এটাও আমি বলতে চাই যে সেনাবাহিনীর মধ্যে বা অন্যান্য যে সিকিউরিটি ফোর্স গুলি ছিল, ইনক্লুডিং বিডিআর বা বিজিবি অথবা পুলিশ বা এনএসআই, ডিজিএফআই, তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। আপনি খেয়াল করলে দেখবেন যে সেনাবাহিনীর প্রধানের প্রতি এক ধরনের অনাস্থা কিন্তু বা শঙ্কা অথবা সন্দেহ মানুষের মধ্যে আছে বা তৈরি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যতদূর জানি যে পার্সোনালি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, এবং তিনি শান্তশিষ্ট মানুষ, এবং তার ব্যাপারে আমরা প্রশংসাই। কিন্তু তারপরও তিনি শেখ হাসিনার এবং সেই সময় সেনাপ্রধান হয়েছেন। এটা হল একটা দিক। আর একটা দিক হয়েছে গত 15 বছরে এইসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা হয়েছেন, ইনক্লুডিং জুডিশিয়ারির চিফ জাস্টিস, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান, সকল অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন, আমরা এটা দেখেছি যে একটা প্রতিবেশী দেশ এবং বিশেষ করে ভারতের আশীর্বাদ তাদের থাকা লাগছে। এবং সেনাপ্রধান হওয়ার আগে ভারতে গিয়েছে এবং ভারত কনফার্ম করেছে যে তাদের লোক যাতে সেনাপ্রধান হোক, অন্য এরকমের বড় আসীন হতে পারে। তো এইগুলি, এবং এই কারণে জনগণের মধ্যে এখনো এক ধরনের সংশয় আছে যে তাহলে সেনাপ্রধান কি এখনো আওয়ামী লীগের পারপাস না, অথবা ইন্ডিয়ার পারপাস সার্ভ করবেন কিনা, তলে তলে কোনো যোগাযোগ আছে কিনা, এটা অ্যাবসলিউটলি ডাউট। এই ধরনের ডাউট কিন্তু আছে। ফ্যাক্টস যেটা সেটা ওনারা কি আচরণ করবেন, কি অ্যাক্ট করবেন বলতে পারবো। আমরা তো হাইপোথেটিক্যালি কিছু বলতে পারি না বা বলার আমাদের সুযোগও নাই। কিন্তু যেটা গুরুত্বের সাথে দেখা দরকার, বলা দরকার, যে সেনাপ্রধান যে বলেছেন যে আপনারা এই প্রতিষ্ঠানগুলিকে আন্ডারমাইন করেন না, আমি সেনাপ্রধানের সাথে একমত। প্রতিষ্ঠানগুলিকে আন্ডারমাইন করা ঠিক হবে না। সেনাবাহিনীর 2-4 জন বিপদগ্রস্ত অথবা মিসগাইডেড 2, 4, 5 বা 10 জন যারা থাকুক না কেন, কিন্তু সেনাবাহিনীর অংশ
জনগণের পক্ষে ছিল, আন্দোলনের পক্ষে ছিল। আপনার মনে আছে 3 তারিখে যখন বলেছিলেন, তখন নিচ লেভেলের মেজর বা লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের লেভেলের আর্মি অফিসার ছিলেন, তারা কিন্তু কান্নাকাটি করেছেন এবং তারা সেনাপ্রধানকে মেসেজ দিয়েছেন যে থিংস ক্যানট গো লাইক দিস, এভাবে হতে পারে না। এবং ওখান থেকে কিন্তু সেনাপ্রধান আত্মীয় হওয়ার পরও কিন্তু ওই একটা গান, ওই সম্ভবত আয়ুব বাচ্চু উড়াল দেওয়ার এই একটা কিন্তু আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে, উড়াল দেবো আকাশে। তো কাজেই যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রতিষ্ঠান এক জিনিস, ব্যক্তি আর এক জিনিস। 2-4 জন ব্যক্তির কারণে প্রতিষ্ঠানকে মেলাইন করা ঠিক হবে না। তবে সাথে সাথে সেনাবাহিনীর প্রধানকে অনুরোধ করব, যারা ডিজিএফআই ছিল, ডিজিএফআই তে যারা টর্চার করেছে, আয়নাগর তৈরি করেছে, ইভেন সিটিং সেনা অফিসারদেরকে গুম করে তারপরে টর্চার করেছে, হত্যা করার চেষ্টা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনেন, তাদেরকে বিচার করেন এবং সেটা দৃশ্যমান করেন। এর বাইরে আরেকটা যেটা আছে, যেটা যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যেটা বলা হয় 6 শতাধিক যারা ছিল ক্যান্টনমেন্টের মধ্যে, তাদেরকে সামহাউ পার করে দেওয়া হয়েছে। এখন এই 6 শতাধিকের হয়তো সবাই অপরাধ নাও করতে পারে, ওইভাবে ভয়ে হয়তো কেউ কেউ গেছে, কিন্তু স্পষ্টভাবে যারা অপরাধ করেছে রাজনৈতিকভাবে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বড় বড় মন্ত্রী বা সচিব অথবা সেনাবাহিনীর মধ্যেও কেউ কেউ, তাদের বিচার যদি করা না যায় এবং সেটা যদি দৃশ্যমান না হয়, তাহলে মানুষের মধ্যে যে আশঙ্কাটা আছে সেনাপ্রধানকে নিয়ে, সেই আশঙ্কা আরো দৃঢ় হবে এবং সেটা এই জাতির জন্য কল্যাণকর হবে না। সেনাপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন। একটা দায়িত্বশীল পদে থেকে সেনাপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক দিতে পারেন, কারণ জিলুর ভাই বলেছেন যে সেনাপ্রধানের কাছে আমাদের থেকে বেশি ইনফরমেশন আছে। তিনি তার সিকিউরিটির ইনফরমেশন আছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার নিয়ে ইনফরমেশন আছে, গভর্নেন্সের ব্যাপার নিয়ে তার কাছে ইনফরমেশন আছে। তো কাজেই তিনি এরকমের যে দিতে পারেন, এবং এই ঐক্যের ডাক আমরা সিভিল সোসাইটির মানুষ হিসেবে, আমরা কোনো দল করি না, আমরাও দিতে চাই। কারণ রাজনৈতিক দলগুলি যদি হানাহানি করে, কাটাকাটি করে, মারামারি করে, তাহলে যে যে অন্য যে শক্তি, তৃতীয় পক্ষ, তারা কিন্তু সহজেই নাক গলানোর সুযোগ পায়। কোনো ফ্যামিলির মধ্যে ভাই ভাই যদি মারামারি করে, তাহলে তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ পায়। তো কাজেই সেই সুযোগটা দেওয়া কিন্তু ঠিক হবে না। আরেকটা কথা আমি এখানে বলি, সেটা হচ্ছে যে সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ, বা উনি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, দেখেন এটা কালচারের বিষয়। যেটা 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 জিল্লুর ভাই, যে আমরা মার্কিন প্রেসিডেন্ট সিম্পলি বলে, অথবা আপনি ইউকের প্রাইম মিনিস্টারকে মিস্টার, বা কানাডার প্রাইম মিনিস্টার মিস্টার প্রাইম মিনিস্টার বলি। এখন আমরা হয়েছে কি আর কি, যে আমাদের এই মাননীয় সম্মানিত ইউর এক্সেলেন্সি তমুক তমুক এগুলি বিশেষ দিতে দিতে এখন এগুলি না শুনলে আমাদের মনে হয় যেন আমরা একটু অসম্মান করে ফেললাম। তো তারপরও যদি বলতেন যে মাননীয় প্রধান উপদেষ্টা একটু ভালো হতো, বাট এটা 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 সিরিয়াস ইস্যু না, এটাকে আমি খুব সিরিয়াসলি দেখছি না। আর এরপরে যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন আসবে কিনা, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এই মুহূর্তে বাংলাদেশের সেনা শাসন সম্ভাবনা দেখি না। তবে হ্যাঁ, চেঞ্জ হতে পারে, কারণ একাডেমিক্যালি বলা হয় যে when democratic institutions military find fertile ground for intervention। এখন রাজনৈতিক দলগুলি তারা জন্য যদি শুধু কারাকারি না, পাওয়ারের জন্য স্ট্রাগল করবে, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে, ভিন্নমত পোষণ করবে, কিন্তু সেটা যাতে কোনো অবস্থাতেই জাতীয় ঐক্যকে ব্যাহত না করে। মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা এগুলি যদি তৈরি হয়, আমরা জানি না হয়তো দেশের স্বার্থে তখন চলে, কিন্তু আমরা এটা চাই না। আমরা যে সেনাবাহিনীর জায়গায় থাকবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আপনাকে ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। আপনার ইন্টারনেট কানেকশনটাও বারবার প্রতি শব্দ পরপর আটকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন আপনাদের কিছু মতামত দিব, আমি লিঙ্ক একটু করে দিয়ে দিচ্ছি। জনাব একে পাটোয়ারি, আপনার ডিভাইসটাকে একটু হালকা আপনার ডান দিকে নিতে হবে, আপনাকে এক পাশে দেখা যাচ্ছে পুরোপুরি। আমি জি আরেকটু নিন। জি, আপনার কথা শুনতে চাই এখন। জি বলবেন প্লিজ। দর্শক শ্রোতা এবং সহ আলোচকদের ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমি একটা অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে আমি সংক্ষিপ্ত শুধু একটা কথা বলবো। জেনারেল মিশকত আলী এর একটা উদ্ধৃতি দিয়ে আমি বলবো। মিশকত আলী গভর্নিং বডির, ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হন। তো একদিন উনি হঠাৎ করে বললেন যে আচ্ছা, তোমরা এইরকম বুড়ো তোড়ো জড়সড় ইয়েগুলোর টিচার দেখি, তোমরা একটা তাগড়া এনার্জেটিক কোনো টিচার দেখি না কেন? তখন ওখানকার জাহির হাসান মারুফ সাহেব বললেন, স্যার আপনি একটু অভিজ্ঞতা কম চান, বেশি অভিজ্ঞতা চাইলে স্যার এদের ওই বয়সের অবস্থা, চেয়ারের অবস্থা এই বুঝে চলে যায়। একটু কম অভিজ্ঞতা হলে আপনি আরো সুন্দর আরো এনার্জেটিক পাবেন। আমি এখানে এটার এসেন্সটা আপনারা পাবেন।
আপনি যেরকম রিক্রুট করবেন সেরকম আউটপুট পাবেন। গত 15 বছরে যোগ্যতার বিচারে আপনি দেখবেন কোন লোক কোনো একটা প্রতিষ্ঠানের তার টপ 10 কেউ কোনো ওই পদে যায় নাই। এখান পর্যন্ত বলে আমি আপাতত শেষ করব। আর এই 15 বছরের যিনি জানেন কম মানেন বেশি এই ধরনের লোকজনকে টপ পোস্টে নিয়ে আসা হয়েছে। এবং ইনারা যারা আছে কমান্ডে, ব্যক্তিগত হিসেবে জেনারেল ওয়াকার খুব ভালো মানুষ, ওনার বিয়েও আমরা খাইছি, ওনার শ্বশুরও আমাদের বন্ধু, ওনার মতিউর রহমান ওনার চাচা শ্বশুরও আমাদের বন্ধু। কিন্তু আমাদের এখানে অনেক জেনারেল আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, হয়তো অনেকে শুনলে মাইন্ড করতে পারে, কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা জানে যারা তাদেরকে উপরে নিয়ে আসে, তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই 15 বছরে, যেটা বাস্তবতা। অনেকে কোষ্ঠকাঠিন্য রোগীর মতো অনেকে বলতে চায়, প্রাণ খুলে কেউ কথা বলে না, কিন্তু অনেকে জানে এটা। তো সেখানে আপনি আর একটা জিনিস আমরা বলছেন যে আর্মি টেক ওভার করবে কিনা। আচ্ছা দেখেন, 15 বছরের মধ্যে অনেকগুলি কাজ ছিল করার মতো, যেখানে ওনারা মানে কাজে ওয়াক অফ ইয়ে করে দিতে পারতো, কিন্তু কেউ তো করেন নাই। পাকিস্তানের একজন ইলেকশন কমিশনার যাইয়া নিজে থানাতে যাইয়া বলছে, আমি জনগণের ট্যাক্সের টাকা আমার বেতন হয়, আমার চিকিৎসা হয়, আমি জনগণের ভোটটা ইনশিওর করতে পারি না, আমাকে অ্যারেস্ট করা হোক। আমি সিচুয়েশনে ওইটাকে আমি প্রতিবাদ করতে পারি না। অন্তত একজন দুজন লোক তো ছিল। শেখ মুজির আমলে এমন লোক ছিল, বেরসার মইনুল হোসেন, জেনারেল উসমানী, তারা পদত্যাগ করছে। তো এই 15 বছরে যে অনেকগুলি ঘটনা ঘটছে, যেসব আয়নাগরের মতো এরকম অনেকগুলি ঘটনা ঘটছে, কিন্তু আমরা কি কোনো একটা সামরিক অফিসারের দেখলাম যে পদত্যাগ করছে? একটা হয় নাই। তাহলে মানে কি এখন অনেকেই অনেক কথা বলতেছেন, কিন্তু বাস্তবতা হলো এই ফেলিউরটা আমাদের আছে। তো ফেলিউর যে কারণে থাকুক না কেন, আমাদের এখন খোলাখুলি এইটা নিয়ে আত্মসমালোচনা করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না হয়। আমরা হুম। কিন্তু সেই কথার দিকে যাচ্ছি না, আমরা ভূমিকার মধ্যে অনেক কথা যাচ্ছে। এখন আমাদের সলিউশনটা কি? আর আর্মি যে কথাটা বলছে, সেনাপ্রধান উনি একজন ভদ্রলোক, উনি অ্যাম্বিশাস না। উনি হয়তো বিভিন্ন কারণে ওনার এখানে উনি আসছেন, যদি সত্যকার অর্থে যদি ইয়ে করা হইতো, তাহলে ওই যারা লেফটেন্যান্ট কর্নেল থেকে চলে গেছে তাদের সাথে কম্পিটিশন করলে উনি এই পদে আসতেন না, যদি ওনার আত্মীয় স্বজন না থাকতো। তার ফল আমি এটার উদাহরণ হিসেবে বলি, দেখেন আমরা 3 দিন গভর্নমেন্ট ছিল না, তো উনি দায়িত্ব নিয়েছেন, উনি গভর্নমেন্ট 3 দিন থাকলো না কি কারণে? এখানে আসিফ নজরুল সাহেব নিজের অনেক মানে বিদ্যান, অনেক লোকও ভালো, ঠিক আছে, তার বুদ্ধিও আছে, কিন্তু তাহলে ওনাদের মতো লোক থাকতে কেউ তো সিপির পরামর্শটা দেন নাই। 3 দিন কেন গভর্নমেন্ট ছাড়া থাকে, কি ওর কন্টিনিউশন নাই কেন গভর্নমেন্ট? তাহলে গভর্নমেন্টের ওখানে তাহলে কিভাবে কন্টিনিউশনটা হইতো? ওনারা যখন অ্যাডভাইজার নিয়োগ করতে পারছে না, যে গ্যাপটুকু আছে, রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ জারি করে দিলে হইতো যে আমি এতদিন আনটিল অ্যাডভাইজার নিয়োগ না করা পর্যন্ত রাষ্ট্রপতি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবে, তাহলে কিন্তু কন্টিনিউশন থাকতো। কিন্তু দেখেন এখন রাষ্ট্রের যে নিয়োগ দেওয়া হয়েছে, দেখেন তাড়াহুড়া করে সরকার নাই, সরকারের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এক করবে, সেখানে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়ে গেল, বিএনপি বাগবাগুন তার লোক অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে। তারপর আরো দুই একটা দিলেন, বুঝছেন না, দিয়ে তারা সন্তুষ্ট করে তারা ডাইভার্ট করার জন্য আমরা তো ক্ষমতায় চলে আসছি। আমি এটাতে আপনারা যারা বুঝার তারা এটাতে সংক্ষিপ্তে আপনি কথাগুলি বুঝে নেবেন, আমি আর ডিটেলে যেতে চাচ্ছি না। তারপরে আপনি বলতেছেন যে আর্মি ক্ষমতা নিবে কিনা, আমি ক্ষমতা নেওয়ার সক্ষমতাই নাই। কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলেও বর্তমান প্রেক্ষাপটে এখানে যে অর্থনৈতিক যে ম্যানেজ করা, সমর্থন আদায় করা, এগুলি এই বর্তমান যারা আছে তাদের কাছে আমি আমি দুঃখিত। অনেকে আমার বন্ধু বান্ধব, অনেকে যেমন শিব আমার ভালো জানেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে ওনাদের রাষ্ট্র নান করার মতো ক্যাপাসিটি কারণ নাই। কারণ সেটা আমরা অতীতে দেখলাম যে হাসিনার এতগুলি কর্মকাণ্ড করছে, একটা লোকের কি চাকরি? আপনি বলতেছেন যে আজকাল একজন কাজের বুয়ারও তো অন্যায় কথা বলে কাজের বুয়া শুনতে চায় না, রিভোল্ট করে, শ্রমিকেরা রিভোল্ট করে। তো আমরা ওই লোকটা পাইলাম না কেন, ওই দেশপ্রেমিক লোকটা পাইলাম না কেন? আমরা তো সবসময় বলে আছি দেশপ্রেমিক সেনাবাহিনী, তো ওই দেশপ্রেমটা কোথায় ছিল তখন? এখন আমার এটা অনেকে অসন্তুষ্ট হইতে পারে, আমি সবসময় সত্য কথা বলে আসছি, আমার কাছে মুনাফিকি আমি বাজে না, আমি পেঁচাইয়া ঘুরে কথা, আমার অভ্যাস নাই এটা, আমি যেটা বলি সোজাসুজি কথাটা বলি। তাহলে এখানে আপনারা উত্তর পেয়ে গেছেন। আর উনি যে আরেকটা জিনিস, এখন আমরা সবাই উঠে পড়ে লাগছি সেনাপ্রধান এটা ভুল করে বলছে, সেনাপ্রধান কনফারেন্সটা কোথায় করছে? এটা সামরিকের মিটিং ছিল না, কোনো পাবলিক মিটিং ছিল না। তো এখন রাষ্ট্র হুমকির সময় উনি তো কথা যেটা বলছে তো সঠিক বলছে, কথা তো ওইটা হলো একটা প্রেক্ষাপট। আমি যেটা বলছি যে আপনি যখন ছাগলের মধ্যে কম্পেয়ার করবেন, একটা ভালো ছাগল দেখবেন, ছাগলের সাথে তো হরিণের লগে তুলনা, হাতির সাথে তুলনা করলে হবে না, কম্পেয়ার হবে না। তো আপনি যা আছে এমন দ্য লট, আপনি বলতে হবে হি ইজ দ্য বেস্ট, এবং তার কোনো অ্যাম্বিশন নাই। দ্বিতীয়ত হলো উনি সামরিক একটা অনুষ্ঠানে এটা বলছেন, একটা সামরিক বাহিনীকে উনি অ্যালার্ট করছেন যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটা তো কানা ছেলেও জানে, এটা বাচ্চা ছেলে তো জানে। এটা নিয়ে আমাদের আমাদের দেশে হুমকির সম্মুখীন, আমাদের প্রতিবেশীরা যে আমাদেরকে ইউনূস সাহেবরা সহ্য করতে পারছে না, এই গভর্নমেন্ট সহ্য করতে পারছে না, রাষ্ট্রকে, রাষ্ট্র নিজের পায়ে দাঁড়াকে সহ্য করতে পারছে, এটা বোঝার জন্য কি পণ্ডিত হইতে হবে, দার্শনিক হইতে হবে? এটা কে জানে না যে আমাদেরকে একটা মার্কেট বানাইতে চাচ্ছে? তাহলে সেনাপ্রধান ওইটা বললে আমি মনে করি না সেনাপ্রধান এখানে বিরাট একটা অন্যায় করে ফেলছে। অনেকের বডি ল্যাঙ্গুয়েজ হয়তো উনি গুছাই কথা বলতে পারেন। আমি একটা কথা বলি আপনাকে, আমার মঈন খানের ফাদার যখন ফুড ইন্সপেক্টর, আরে ফুড মিনিস্টার, তখন উনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে খাদ্যের সংকট দেখা দিয়েছে, তখন তখন উনি বলছেন যে আপনারা চিন্তা করুন না, দরকার দেশ বিক্রি করে খাওয়াবো। এরপর ওনার মন্ত্রিত্ব চলে গেছে, কিন্তু কথাটা গুছাই বলতে পারে না। ইন্টেনশন তো খারাপ না যে আমার নাগরিকরা আমি না খাইয়ে রাখবো না, কিন্তু উনি কথাটা বলার সময় একটু এটা ঘুরাইয়া ভূমিকা নিয়ে কথাটা বলেন না। শিবের কথার ভূমিকার মধ্যে কিছুটা হয়তো ভুল ত্রুটি থাকবে, এটা তো সত্য কথা। এই ক্রাইসিস যে আমাদের যাচ্ছে, আমরা কিন্তু ক্রাইসিস ম্যানেজ করার জন্য আমার সেনাবাহিনী আমার জাতিকে অবহিত করুক কি কি ব্যবস্থা উনি নিচ্ছেন। যদি এখন আমাদেরকে অ্যাটাক করা হয় তাহলে কি করবো আমরা? পাবলিকে আমাদের বিমান বাহিনীর ওখানে আক্রমণ করতেছে, সেটা আমরা প্রতিহত করতে পারছি না, কিন্তু আমাদের মোটিভেশন সদাই জাগ্রত। তো সদাই জাগ্রত হলে এই ঘটনা ঘটতেছে যে আপনারা কি করতেছে। এখন আমাদেরকে সঠিক পরামর্শ, আমাদের এখন
ডিফেন্স পলিসি কোথায়? এই যে দেখেন কয়দিন আগে দোভাল আপনি কলকাতা যায় একটা ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ, ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে, সে ওখানে মিটিং করতেছে, মাইনরিটি আনতেছে, এগুলো আছে। কিন্তু আমাদের এখানে সেরকম কোনো প্রচার প্রপাগান্ডা আমাদের মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে কি করা হচ্ছে যে ওখানে আপনার কাশ্মীরে কি হচ্ছে, ইয়াতে আপনার তেলেগুতে কি হচ্ছে, কলকাতায় এখন কি হচ্ছে, তারা সেখানে মাইনরিটিতে কি অবস্থার মধ্যে আছে। কিন্তু এটার পাল্টা যে ব্যবস্থাগুলি নেওয়ার কথা ফরেন মিনিস্ট্রি সেভাবে ব্যাক করতে পারছেন না। কারণ ফরেন মিনিস্ট্রি তো এখানে একটা ভূমিকা রাখা উচিত যে তুমি যে এগুলি বলতেছো সারা বিশ্ববাসীর কাছে এটা দেওয়া উচিত। তারা কাশ্মীরে যে এই যে সব ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে দর্শন করছে, কি কি করছে, মণিপুরে কি করছে, এটা তো আমরা দেখছি। গরু খাওয়ার জন্য কি করছে সেটা তো আমরা দেখছি, কিন্তু এটা আমাদের এই ভূমিকাগুলো আমরা পালন করতে পারছি না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। যারা তো তো দর্শকরা তো ঢুকছেন মিউট রাখবেন একটু। আচ্ছা, তারপরে আপনি দেখেন তাহলে এই ভূমিকাগুলি করতে পারছি না। আর আমার দেশের ট্যাক্সের টাকা আমার প্রতিষ্ঠান, আমরা কিছু কিছু আমাদের জুজুবুড়ি ভয় দেখা হচ্ছে যে এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না? যদি তারা ভুল করে, তাদের আমাদের ছোট ভাই, আমাদের ভাই ভাইস্তারা আর্মিতে আছে, তাদের ভুল ত্রুটি তুলে ধরে, তারা যে ফাটার জন্য ভুল না করে সেটা তো দেখবো। আপনি বলেন তো, সরকার থেকে তদন্ত করে কমিটি করে দেওয়া উচিত যে মেধার ভিত্তিতে কেন সেনাবাহিনীতে লোক প্রমোশন দেওয়া হয়নি, কেন জুনিয়র যারা জেনারেল হইতে পারতো, লেফটেন্যান্ট জেনারেল হইতে পারতো, তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে বাড়ি চলে যেতে হচ্ছে, কেন গেছে? তাহলে বঞ্চিতরা আপনি সিভিল প্রশাসনে অন্য জায়গায় তাদের রিওয়ার্ডেড হচ্ছে। তাহলে আর্মির মধ্যে বঞ্চিত যারা হয়েছে তাদেরকে দুই একটা আপনি দেখছেন তারা চাকরি, পুলিশের মধ্যে হয়েছে, পুলিশের মধ্যে অনেক লোকের রিঅ্যাপয়েন্ট হয়েছে তারা, তাহলে আর্মির মধ্যে কেন হলো না? আর্মির যে জুনিয়রেরা তো ওই সময় যদি রিয়াক্ট করতো, যদি এগেনস্টে না দাঁড়াইতো, জনগণের পক্ষে না দাঁড়াইতো, তাহলে তো রেজাল্ট অন্যরকম হইতো। হুম, রেজাল্ট তো অন্যরকম। তাহলে আপনি এখন ছাত্ররা জি। সব বলতেছে, ছাত্ররা সবগুলি ক্যাডেট নিচ্ছে, ওই সময় যদি ইয়াং অফিসাররা যদি করতো, তাদের তো দেশপ্রেমিক তারা, এবং তাদের অনেকেরই আছে উপরে যাইতে দেয় না। জিজ্ঞাসা করছে শ্বশুর কি করে, হাসিনার নির্বাচনের সময় অফিসারদের প্রমোশনের সময় শ্বশুর কি করে সেটা পর্যন্ত আনছে। আমি 100টা উদাহরণ দিতে পারবো যে যারা ক্যাপাবিলিটি থাকার পরও জেনারেল হওয়ার জন্য লেফটেন্যান্ট কর্নেল মেজর থেকে বাড়ি চলে গেছে। তো এখন এগুলি আমরা রইয়া শুয়ে কই, কারণ রইয়া শুয়ে কই কেন? বিভিন্ন কারণের জন্য। ভবিষ্যতে যদি লাগিয়ে যায়, যদি আইসা যায়, তাহলে আমার কোনো একটা যদি আলুয়া রুটি পাই, আমি একটা ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট পাই, আমাদের অনেক আলোচকরা এরা বলতেছে আমরা, যেটা সত্য কথা। আর আরেকটা জিনিস হলো যে আপনি যে এই যে নতুন দলের কথা বলছেন, এরা মাঠে মারা যাবে, মাঠে মারা যাবে। এই জন্য আমাদের দেশের মানুষের মাইন্ডসেটের মধ্যে কয়েকটা পার্টির ব্যাপারে এটা সেট হয়ে গেছে। 2 দিন পরে ওরা যতগুলো করে ঘুরে ফিরে ওদেরকে দিবে। এখনো তাদের সমর্থন সংখ্যা কত আপনি সার্ভে করে দেখেন। এখনো জাতীয় পার্টি অন্য সবগুলি জামাতটা সবার চেয়ে আওয়ামী লীগের সাপোর্টার বেশি। বিএনপি হয়তো টপে আছে, ঠিক আছে, কেন আছে? কারণ সদ্য এদের আকাম কুকামের কারণের জন্য এটা আসছে। তাহলে আপনি ওইটা তো আপনি কি অস্বীকার করতে পারবেন না। আর এরা দেখেন, ডক্টর কামাল চেষ্টা করছে, মাঠে গেছে, ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করছে, কুরেশ বংশের চেষ্টা করছে। তাহলে এখন যারা চাকরি পায় নাই, ওরা এসব এদের খায়েশ জমছে, এরা রাজনীতি করবে, রাজনীতি করে কস্টলি এটা। এখন এই কস্টলি টাকাটা কোথা থেকে পাবে? তারা তো চাকরি পায় নাই, তারা তো রাজনীতি করার জন্য আন্দোলন করেন, তারা আন্দোলন করছে কোঠার জন্য। তাহলে সেখানে আসি দেখেন, এখন এটা আসে শুনে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কতজন। ডক্টর ইউনূস পারলো না, ডক্টর কামাল হোসেন পারলো না, কুরেশ পারলো না। আর এই কয়েকটা ছাত্ররা পার্টি করে ইলেকশন করে যদি ওই সিল চাষপার না মারে, যদি ইউনূস সাহেবের দলে রাখা, সমর্থনে রাখা, ওনার ব্যানার হিসেবে ইউজ করে যদি সিল না মারে, ওদের জামানত বাজেয়াপ্ত হবে মাঠে গেলে। আমি একটা প্রমাণ রাখি, রেকর্ডে আপনি রাখেন, দেখেন, আপনি ফিউচারে বলে দিবে, ফিউচার উইল স্পিক যে আমি বলতেছি এটা কতটুকু সত্য বা অসত্য। আমি শেখ হাসিনা থাকতে অনেককে আমি বলছি, নাম মেনশন করে বলতে পারবো যে হাসিনার এমন পরিণতি হবে আমাদের এই 70 সাল থেকে আজ পর্যন্ত এরকম পরিণতি কারো হবে না, ওনার এই দশা হবে, থাকতে ক্ষমতা থাকতে বলছি। বুঝছেন? আপনি এসএম হক মিলন সাহেবের জিজ্ঞাসা করেন, নিচের আরে জিজ্ঞাসা করেন, প্রিন্সিপাল সেক্রেটারি জিজ্ঞাসা করেন, সিভিল ইলেকশন কমিশনের জিজ্ঞাসা করেন, আমি এটা বলছি কিনা হাসিনা থাকতে। আমি নাম মেনশন করে বলতেছি, বলছে হাসিনা কোনো রকমে থাকতে পারবে না, হাসিনা নেভার কাম ইন পাওয়ার। হাসিনার 80 বছর বয়স, এই যে জাগর যাবে এখানে, আর তখন আর কর্মক্ষমতায় থাকবে না। মোহাম্মদ আলী ক্লে কি করতো? মোহাম্মদ আলী ক্লে যদি আজকে খেলতেন, বক্সিং খেলতেন, একটা ছোট বাচ্চার কাছে হেরে যেতেন। কারণ এটা আপনি মানতে হবে, আপনাকে আপনার ওয়ারেন্টি যেটা আছে, ব্রেন সক্ষমতা, লেবার পরিশ্রম করার যে এটা আছে, একটা মানুষের একটা সীমাবদ্ধতা থাকে। আপনার দাঁত চলে যাচ্ছে, বয়স হওয়ার পর চোখ চলে যাচ্ছে, মাথা ঠিক মতো কাজ করছে না, মেমোরি লস্ট হচ্ছে। তো হাসিনা গন কেস, হাসিনার কথা চিন্তা নাই। কিন্তু কথা হলো আওয়ামী লীগের তারা আছে, এটাও তারা এরা ভুল করছে। দেখেন, আওয়ামী লীগের অনেক লোক বঞ্চিত আছে, তারা মনে তাদের রক্তক্ষরণ হয়েছে, তাদের একটা মন্ত্রী পায় না, নমিনেশন পায় না, এমন লোকেরা নিয়ে তো ডাকতে পারতো যখন তারা একসাথে বসছে, তাহলে হয়তো কি সকল লোকের অংশগ্রহণ থাকতো এটা। কিন্তু ওইটা যখন গভর্নমেন্ট ফর্ম করলো, বিরোধী দলের সাথে, রাজনৈতিক দলদের সাথে কথা বললেন, তখন তাদের ডাকা হয় নাই। তো এটা আমরা আওয়ামী লীগের পছন্দ করি, সেটাও কিন্তু তাদের যে আকাম আছে পছন্দ করার কোনো কারণও নাই। কিন্তু আমরা সত্য যদি বলেন আপনি, তাহলে বলতে হবে, বসতে গেলে ওই যে তার মেজরিটি সাপোর্টার তো আপনি আছে তার, তাহলে ওদেরকে আপনি একটা বড় অংশকে বাদ দিয়ে আপনি কি করবেন? পারবেন না। জি। আর আর এখন এই যে কিংস পার্টি বিসমিল্লাহ গলদ হয় না, এরা কিন্তু প্রথমেই ভুল করে ফেলছে। নতুন দলদের অনেকের জামানত বাজেয়াপ্ত হবে যদি রিয়েল কিন্তু ইলেকশন। আজকে যে তাদের আত্মপ্রকাশ দেখলাম, এবং যে প্রেক্ষিতে তারা যে একটা বড় ধরনের অধ্যায়ের পর তাদের এই আত্মপ্রকাশ, এটি তো বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। সুতরাং তাদের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যাদের কথা বললেন, যাদের রেফারেন্স বললেন, তাদের প্রেক্ষাপট ছিল একরকম, আজকের জুলাই আগস্টের পর এখন ছাত্রদের যে একটা ভূমিকা, সেটিরও প্রেক্ষাপট একদম সম্পূর্ণ ভিন্ন আগের তুলনায়। সেখানে তাদের কি মনে করেন না যে একটু ব্যতিক্রমী ভবিষ্যৎ হতে পারে, পসিবিলিটি আমি থাকতে পারে? আমি বুঝে পারছি আপনি কি বলছেন। দেখেন,
প্রেক্ষাপটের পরিস্থিতি এবং প্রেক্ষাপটের উপরে নির্ভর করে ইয়ে হয়, মানুষের মত বদলায়। মানুষের রাইট। মনটা মানুষের মনটা জোয়ারের পানির মতো, হ্যাঁ, টর্নেডোর মতো, এই আছে এদিকে ডান দিকে বা দিকে চলে যাচ্ছে। তো একটা সময় ছিল যখন মানুষের ব্রেথিং এর কোনো ইয়ে ছিল না, সাফোকেশন ছিল, তখন এরা আসছে, কোন নেতা টাতা কিছু না দেখে আমরা সবাই সমর্থন করছি। কিন্তু রাষ্ট্র পরিচালনা গেলে তখন আমার সমর্থন থাকবে কিনা সেটা, যেমন আমি ওই সময় তাদের সমর্থন করছি, এখন সমর্থন করতে পারছি না। আমি আরো ছোট্ট একটা উদাহরণ দিই, যখন সংসদে কোনো কথা বলা যাইতো না, তৃতীয় মাত্রার খুব জনপ্রিয়তা ছিল, এখন দেখেন তো সেটা আছে কিনা, এখন দেখে ওটা শূন্যের দিকে চলে যাচ্ছে কেন? ওই সময় তো কোনো কথা বলতে মানে দেখি কি বলে, একটা শুনি রাজনীতিবিদরা কোনো জায়গায় একসাথে বসতে পারে না। তো তখনকার প্রেক্ষাপট পরিস্থিতির কারণে ওইটার ওই জনপ্রিয়তা হচ্ছে, এখন জনপ্রিয় ধরে রাখতে পারছে না। তো এখন ছেলেরা যখন যখন গেছে, তখন হাসিনা কোনো কথাই বলতে দিচ্ছে না, গুম খুন করতেছে, সবাই জানতেছে, মানুষের ভিতরে অন্তরের কান্না মানে এই করতেছে, সাফাই রাখতেছে, মানুষ বলতে পারছে না। সেই সময় যখন এরা আসছে নিয়ামক হিসেবে, তখন এদের বসে যাই বয়স থাকুক না কেন, পার্টি কি করছে না করছে দরকার সবাই সমর্থন করছে। এখন এরা মনে করছে আমরা কি পাইছি নাকি, কোলে বইয়া কইছে চাচি আমি কি আর আছি, তারা এখন স্বপ্ন দেখতেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আরে বাবা, এত সোজা, এত সোজা। আপনি দেখেন, যেন মইনুলকে আমি বলছিলাম ওই সময় যে মইন সাহেব কাদামাটির দেশ, আপনি কিন্তু রাস্তায় হাঁটতে পারবেন না। স্যানেলাইতে ভয়ে সিরিয়াস সাগরের ডেকে নিয়ে আসে, তারা কাঁপতেছে যে তাদের স্যানেল বন্ধ হয়ে যাবে। আমি বলছি যে দেখেন, এখন দেখেন তো আমেরিকা গেলে ওখানে দাওয়াতে গেছে অ্যাটাক হয়েছে। তো এত সোজা না তো। শেখ হাসিনা বাইরে গেছে, কিভাবে ডিম ছুড়ে মারছে, পরবর্তী কত রকমের কথা বলছে, হোটেলে গেছে, হোটেল ভাড়া পায় নাই। তো বাঙালি খুব ইয়ে কথা, বাঙালি আমরা দেখেন প্রথমে দেখছে কিংস পার্টি, প্রথমে তো এটা নেগেটিভ ইয়ে আসলো মানুষের মনে, যে তোমরা এতদিন স্বপ্ন কোনোদিন রাজনীতি করবা সেটাও ভাবো নাই। এদের উচিত ছিল, ইউনূস স্যারের উচিত ছিল যে যেমন আমরা তোফাইল ক্যাডার স্বাধীনতাতে আছে, বন্দুক ছাড়ছে, চাকরি ধরছে, চাকরি আছে 70 তোফাইল ক্যাডার আমরা জানি না, এই সাথে সময় হুজুরা নিছে, তখন আপনার সেটা স্পেশাল বেস 650 নিচে ওদের নিচে, এখন এটা বিপ্লবী ক্যাডার করে একটা ঢুকে এদের চাকরি দিয়ে দিত। এদের তো এদেরও সর্বনাশ করা হচ্ছে, কেন সর্বনাশ করছে? এরা রাজনীতি করছে, রাজনীতির ফিউচার অনিশ্চিত। এরা চাকরি করতো, এরা তো কেউ জমিদারের ছিলেন, আমরা তো ওদের সবার বাপ চাচারে চিনি তো আমরা, এরা জমিদার ছিল, এরা তো চাকরি পাচ্ছিল না। তাহলে এখন রাজনীতি করতে গেলে কোটি কোটি কস্টলি জিনিস, রাজনীতি বাংলাদেশে খুব কস্টলি ব্যাপার। আমাদের এত সুযোগ সুবিধা থাকার পর আমরা রাজনীতির মধ্যে আমরা সাহস পাচ্ছি না, কেন পাচ্ছি না? যে ভাই এটা আগে মানুষের টাকা দিয়ে তাদের সাহায্য করতো, এখন আসে বেবি ট্যাক্সির ভাড়া চায়, আবার যাওয়ার সব বিরিয়ানি খাওয়ার পোষা চায়। তো আমি সৎভাবে থেকে আমি ওদের কিভাবে পোষা দেবো, রাজনীতি কিভাবে করবো? তো এই যে একটা বাস্তবতা, বাস্তবতা ডক্টর কামাল কি কম বুঝে, ওয়ার্ল্ড ওয়াইড তার ইয়ে ছিল। ডক্টর ইউনূস সাহেব কেন রাজনীতি থেকে সরে আসলেন কেন? এখন তাইলে ওই যে রাষ্ট্র, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর কামাল হোসেন, ফেরদৌস আহমদ করেছি, এদের কাছে একটা ফিগার দেখান তো ওদের সমকক্ষ, এখন এই যারা নেতা আছে তারা যে নেতৃত্ব করবা চাচ্ছে। স্বপ্ন দেখতে তো কোনো ট্যাক্স লাগে না, স্বপ্ন দেখতে ভালো স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাস্তবতা আমি বলতেছি তাদের জামানত বাজার। তো যদি রিয়েল ইলেকশনটা জনগণকে দেওয়া হয়, যদি ওই রকম হাসিনার মতো সিল না বাড়া হয় ক্ষমতা থাইকা, আমি তো এটা প্রকাশ্যে বলছি, রেকর্ডে রাখেন, এটা দেখেন। তো এই পর্যন্ত, এখন পর্যন্ত আমার আলোচনা এখান পর্যন্ত, জি, এরপর পরবর্তীতে আমি বাকিটা বলতেছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব এ কে এম পাটোয়ারি। আমি কয়েকজন দর্শককে যুক্ত করছি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের জায়গা থেকে ছোট ছোট করে প্রশ্নগুলো করবেন। জনাব আশরাফুল, বলুন। আশরাফুল। আসসালামু আলাইকুম সাগর ভাই। জি। প্রথমে পাটোয়ারি স্যারকেই ধন্যবাদ জানাই যে উনি যা বলছে আমি ওনার সঙ্গে একমত, যে স্টুডেন্টদের অনেকের মানে বলা চলে যে সবারই বাজেয়াপ্ত হয়ে যাবে এটা ঠিক আছে। কিন্তু তাহলে কি স্যার বলতে চায় যে বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া এদেশে কেউ আর ক্ষমতায় আসতে পারবে না? মানে বিএনপি অন্যায় করলেও আমাদের মেনে নিতে হবে, আওয়ামী লীগ অন্যায় করলেও আমাদের মেনে নিতে হবে, আর কেউ ক্ষমতায় আসতে পারবে না? তাহলে কি অন্য কেউ আসবে না? আমি আমি জানি এবার ছাত্ররা যারাই দাঁড়াবে সবার বাজেয়াপ্ত হয়ে যাবে জামানত, এটা আমিও জানি। কিন্তু তাই বলে কি আর ভালো কেউ আসবে না? আর একটা বললো যে হাসিনা অলরেডি গন, স্যার বললেন। তাহলে ইন্ডিয়া হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য আবারও মানে যেভাবে ওরা চালাচ্ছে, আমি আমি স্যার যেমন বললো যে আমি চ্যালেঞ্জ করলাম যে দাঁড়াইতে হবে না, বাজেয়াপ্ত হয়ে যাবে, আমিও চ্যালেঞ্জ করলাম মোদি কখনো হাসিনাকে দিবে না, কখনোই দিবে না বাংলাদেশে হাসিনাকে মোদি। জি, এই আপনাকে ব্যাপারে দেখা আমার আমার কোনো জি। বক্তব্য শুনবেন এই ব্যাপারে? এই হুম। প্রশ্নের আলোকে আমি কিছু বলি তাইলে। বলবেন, আমি আরেকজনের ইয়েটা নেই একবারে। আচ্ছা ঠিক আছে, নেন জি, নেন নেন জনাব নেন। মনির হোসেন, বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। সাগর ভাই, আমার দু তিনটা প্রশ্ন, একটু আমি আপনার আজকে আসলে 2-3 দিন যাবত না, দু তিনটা প্রশ্ন হবে না, একটা আপনার প্রশ্ন করবেন প্লিজ, একটা হয় একটা। না। সেটা হলো যে ওই যে ডক্টর সরি আর্মি চিফ ওয়াকারুজ্জামান সাহেবের যে বক্তব্যটা ছিল সেই ব্যাপারে একটু কয়েকটা প্রশ্ন করতাম। এখানে ডক্টর নজরুল ইসলাম সাহেব এবং মেজর জিল্লুর রহমান সাহেব যে কথা বললো যে এই বক্তব্য আসলে তেমন কিছু ওনারা পায় না, কিন্তু আমার এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটা ফাইন্ডিংস আছে। একটা হলো যে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যে উনি যে বললো যে বিডিআর রায় আর্মি থেকে হত্যা করছে, এখানে আর কেউ করে নাই এবং সেই অনুযায়ী বিচার হয়েছে এবং এখানে এটা শেষ, ফুল স্টপ, এখানে ইফ ইফ বা বাদ কিছুই নাই। কিন্তু আসলে এই ঘটনাটা এত এত স্ট্রংলি এই কথাটা বললো কেন, এটা আমার প্রশ্নটা দুইজনের কাছে ওনাদের। আরেকটা হলো এখানে বক্তব্যের মাঝখানে একটা কথা ছিল যে ইনক্লুসিভ নির্বাচন।
ইনক্লুসিভটা কি, মানে নিয়ে ইনক্লুসিভ উনি কি কি বলতে চাইছেন, এটাও আমার জানার ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো যে আর্মি চিফরা কিন্তু ক্ষমতা নেওয়ার আগে কিন্তু এরকম পাবলিকলি বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করে, পাবলিকলি ইয়ে করা। যেমন এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা আসার আগে কিন্তু সাত্তার সরকারের বিরুদ্ধে কিন্তু এরকম বক্তৃতা বিবৃতি দেওয়া শুরু করছিল, তাকে পাবলিক মানে জনগণের কাছে হেয় করার জন্য, এবং পট করে একদিন এই ক্ষমতাটা নিয়ে নিছে। মানে এরকমই হয় আর কি। তো আমরা এগুলো আসলে দেখে আসতেছি তো বাংলাদেশের প্রেক্ষাপট তো, হুম। এই জন্য আর কি যে ওয়াকার সাহেব কেন এত সিরিয়াসলি বিডিআর এর হত্যাকাণ্ডের ব্যাপারে বললো, কারণ যেহেতু এখানে একটা কমিশন তৈরি হয়েছে এবং কমিশনের চেয়ারম্যানও ওই দিন ওই মিটিং এ ছিল, এবং আমরা কমিশনের চেয়ারম্যানের এখন পর্যন্ত কোনো কথা শুনি নাই এই বক্তব্যের ব্যাপারে। আর আমরা যে অনেকেই, যেমন এই ডক্টর নজরুল সাহেব প্লাস হলো রহমান সাহেব, ওনারা যে কথা বললো, তাইলে যে উনি কিছুই মিন করে নাই, তাহলে আমরা কি জনগণ একটু শান্ত হওয়ার জন্য বা একটু আশ্বস্ত হওয়ার জন্য ওনার কাছ থেকে কি আরেকটা বিবৃতি আশা করতে পারি না, যে না, আসলে আমি ওইটা মিন করি নাই, আমি আসলে ঠিক। এইভাবে মিন করি, তাহলে আমরা একটু জি, আশ্বস্ত হইতে পারি। ধন্যবাদ। জনাব শামীম আহমেদ। জি, আসসালামু আলাইকুম সামির ভাই। আসসালাম। আপনার ক্যামেরাটা অন করুন, দেখা আজকে যাচ্ছে। আজকে একটা নিউজ দেখলাম যে স্বাধীনতা যুদ্ধের পরে মুজিব ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছিল, যে সেই চুক্তিতে একটা শর্ত ছিল যে বাংলাদেশের বা ভারতের অন্য কোনো রাষ্ট্রের দ্বারা আক্রমণ হইলে বাংলাদেশে ভারতীয় সেনা প্রবেশ করতে পারবে। হুম। তো যাই হোক, সেই বিষয়ে প্রশ্নটা আমার না, তা আসলে ওয়াকার সাহেব কি আসলে সেরকম কোনো আশঙ্কা করছেন কিনা, সেটা হুম। একটা প্রশ্ন থাকলো। আর মেইন প্রশ্নটা হচ্ছে যে যেখানে একটা কমিশন করা হয়েছে বিডিআর বিদ্রোহের নিয়ে, তো এই কমিশনের বিরুদ্ধে আহ, কোনো বক্তব্যটা গেছে কিনা, বা ওনার এরকম বক্তব্য জি, দেওয়ার কোনো আইনগত কোনো বৈধতা আছে কিনা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, থাকলে জনাব মোহাম্মদ ভালো আজিজুল হতো। হক, আপনাদেরকে দেখা যাচ্ছে না কেন? জনাব আজিজ, আপনার ক্যামেরা অন করুন। জি, বলুন। আপনাকে শুনতে পাচ্ছি না। আজিজ সাহেব, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি হেডফোন থাকলে হেডফোনটা খুলে ফেলুন, খুলে ফেলে কথা বলুন, না শোনা যাচ্ছে না। না, ঠিক আছে, আমি চলে যাই জনাব মেজজুলুর রহমান, আপনার কাছে যাই, আপনি বলবেন আপনার শেষ কথা খুব স্বল্প সময়ের মধ্যে। ধন্যবাদ। জি, আনমিউট করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে বিডিআর হত্যার বিচার নিয়ে। এটা নিয়ে একটু সুস্পষ্ট বলতে চাই। তার আগে সাগর আপনাকে বলি, আমাকে একটু একটানা বলতে দিবেন, তাহলে আমি হয়তো খেই হারিয়ে ফেলবো। আচ্ছা। সত্যি যে সেনা প্রধানের কাছে আমাদের স্বামীহারা, পিতাহারা পরিবার, তাদের অনেক ধরনের দাবি দাওয়া থাকে, তাদের অনেক আর্জি থাকে। তারা ওখানে অনেকে ছিল। আর আরেকটু কথা আগেই বলে রাখি, এই আলোচনাগুলো তো দেখছি, এই বিডিআর আমি কমান্ড করে এসেছি, আমার অভিজ্ঞতা আছে। বিডিআরও চিনি, আর্মিও চিনি, রাজনীতিবিদও চিনি। আমি এই দেশে অনেকগুলো সরকার প্রধানের সাথে চাকরি করছি। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো, উনি যেটা বলতে চেয়েছেন সেটাকে, ওই ফুল স্টপ শব্দটা কেন বলেছেন এটাও আমি মিলাতে পারি না। তবে আমি আপনাকে বলতে চাই, উনি বলেছেন যে সেনাবাহিনীর কোনো সদস্য এই হত্যাকাণ্ড, এই ঘটনা ঘটায়নি, এটা বিডিআর সদস্যরাই এই ঘটনা ঘটিয়েছে। 16 বছর বিচারের পর তারা কনভিক্টেড হওয়ার পরেই জেলখানা গেছিল, কাউরে জামিনে দেওয়া হয়েছে, তারা শাহবাগে অবস্থান নিচ্ছেন। কেউ এসে বলছেন যে না, আমরা নিরপরাধ। হতে পারে তাদের দাবি, অপরাধ বা নিরপরাধ সেটা বিচার আলায় বলবে। আর এই বিচারালয় নিয়ে বিতর্ক তো রয়েছে, যেহেতু শেখ হাসিনা এই বিচারালয় তার পারিবারিক বিচারালয় বানাবে ফেলছিল, এটাও মিথ্যা না। তবে সত্য যেটা, এটা আমাদের জানতে হবে, সেটা হলো যে মিউটিনি। মিউটিনি ডেফিনেশনটা কি একটু খেয়াল করে শুনবেন, আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই। মিউটিনি হলো যে ইউনিফর্মের আমাদের কোন সদস্য, তারা কতগুলো স্টেজ আছে। এক, ডেফিনেশনটা বলি, এক হচ্ছে ষড়যন্ত্র করা, দ্বিতীয় হচ্ছে ইন্ধনদাতা, তৃতীয় হচ্ছে বাস্তবায়ন করলো বা অভিযান চালালো, তৃতীয় হচ্ছে কেউ জানলো, জেনে গোপন করে গেল, চতুর্থ কেউ জেনে সেখান থেকে পালিয়ে দূরে কোথাও নিরাপদ স্থানে নিজেকে আত্মরক্ষা করলো কোন রকম ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য। এই সবগুলাই কিন্তু সম অপরাধ। খেয়াল করেন কিন্তু আইনটা। সেনাপ্রধান কেন বলেছেন এই ব্যাখ্যাটা আমরা অনেকে হয়তো খেয়াল করি না বা জানি না, যে বিডিআরে এই যে আমাদের 57 জন, অফ দ্য টোটাল 74 জন মানুষ, বেসামরিক ব্যক্তি মিলে হত্যা করা হলো, আমাদের পরিবারের উপরে নিপীড়ন করা হলো,
এটা তো কোনো সামরিক অফিসার করে নাই, উনি সেটা বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন যে এই ঘটনা তো সামরিক বাহিনীর কোনো সদস্য করে নাই, এটা করেছে বিডিআর এর সদস্যরা। হ্যাঁ, হতে পারে হয়তো 100 জন এটা করেছে, সেখানে হয়তো 200 জনকে জেলে ঢুকিয়েছে। খেয়াল করবেন কথাগুলা। তো সেখানে যে আমি বলে থাকি যে এটা তো ওই জিন পরি এসে এই হত্যাকাণ্ড ঘটিয়ে যায় নাই, এটা আপনার স্বীকার করতে হবে। এতগুলা হত্যাযজ্ঞ ওখানে হলো, নির্মম ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হলো। এই সেনাবাহিনী তো এই দেশের মানুষের। আমি সেনাবাহিনীর সদস্য, আমি আমার পরিবারের নাই। আমি তো ডাক পড়লে আমি ছুটে যাই আমার দেশের মানুষের জীবন বাঁচাতে। আমি তো আমার বুক পেতে দিই বুলেট, আমি বুকে ধারণ করি দেশের মানুষের নিরাপত্তা বিধানের জন্য। এই সেনাবাহিনী তো নিয়ে ছেলে খেলা ব্যাপার না। সারা বিশ্বে দেখেন কোথাও কখনো সশস্ত্র বাহিনী নিয়ে এত নির্মম সমালোচনা কেউ করে না। হতে পারে ওনার কোনো চয়ন ভঙ্গি বা শব্দ চয়নের ভুল ত্রুটি থাকতে পারে, বাট একথা সত্য, এই হত্যাযজ্ঞ এটা তো বিডিআর এর সদস্যরা করেছে। আমি বিডিআর এর সবাই খারাপ তা বলি না। আমি বলি যে বিডিআর এর 2 জন সদস্যের কথা আমি আজীবন ভুলবো না সততার দিক থেকে। এডি মজিদ দেখেন সারা বিডিআর বলবে যে হ্যাঁ সে একজন পীরের মতো মানুষ, তার সন্তানরাও অনেক সিনিয়র আর্মি অফিসার হয়েছে। আলু ভর্তা যে ভাত খেয়ে জীবন চালিয়েছে, আমার সাথে চাকরি করেছে। একজন ছিল সুবেদার নুরুল ইসলাম, এই পর্যন্ত দাঁড়িয়ালা, উনি ব্যাংকেও টাকা রাখতেন না, সুদ হবে এই জন্য। ঘুষের অবস্থানে উনি পোস্টিং ছিল, কিছু কোথাও পেলে বলতো স্যার ওই জায়গায় দুর্গন্ধ পাচ্ছি, তার মানে আপনার লোকজন হয়তো ঘুষ খাচ্ছে, ওখানে একটু খেয়াল করেন। এ ধরনের সৎ লোক ওই বাহিনী রয়েছে। এই কারণে সেনাপ্রধান যেটা বলতে চেয়েছেন যে আমরা বিজেপি নিয়ে সমালোচনা করব, আমরা ডিজিএফআই নিয়ে সমালোচনা করব, আমরা র্যাব নিয়ে সমালোচনা করব, পুলিশ নিয়ে সমালোচনা করব, এনএসআই নিয়ে সমালোচনা করব, তাহলে আমরা সকল প্রতিষ্ঠানকে যদি এইভাবে সমালোচনা করে করে তাদের মনোবল ভেঙে দিই তাহলে কাজ কে করবে? উনি একথাও নিশ্চিত করেছেন এই সমস্ত বাহিনীতে যারা ক্ষমতায় থেকে পদে থেকে অন্যায় করেছে তাদের অবশ্যই বিচার হবে, তাদের সাজা আওতায় আনতে হবে। এমনকি বিডিআর হত্যা নিয়ে তিনি আরো একটা কথা বলেছেন, ওখানে এ কথাটা কেউ বলে না। উনি বলেছেন যে এই বিচার প্রক্রিয়া যদি আমরা এখন ব্যাহত করি তাহলে এটা নিয়ে আরো নতুন ইস্যু তৈরি হবে, এ ধরনের ইঙ্গিত করেছেন। উনি বলেছেন দেশের ভিতরে বা বাইরে যেটা আমরা জানি মন্ত্রীরা জড়িত, আমরা জানি মুখের কথা, আমাদের কাছে প্রমাণ নাই। এমনকি প্রধানমন্ত্রীর কথা আমরা বলে থাকি, শুনে থাকি, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত আছে এ কথা আমরা বলে থাকি, শুনে থাকি, এটা তো মিথ্যা না। এ কথা উনি বলেছেন ওনার ভাষায়। কি বলেছেন? দেশের মধ্যে অন্য কেউ বা বাইরের কেউ যদি জড়িত থাকে সেটা অবশ্যই পুনঃ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান জেনারেল ফজলু বীর মুক্তিযোদ্ধা, একজন বীর জেনারেল, বাঘা জেনারেল যাকে আমি বলি। আমার গতকালকে একটা টক শো ছিল, তার আগে উনি ডিজিবিডিআর থাকতে আমি কয়েকটা ইন্টারভিউ নিয়েছিলাম ওনার অনেকগুলো অপারেশন নিয়ে। আমি বলেছিলাম যে স্যার এই যে রৌমারি পাদোয়া এটা নিয়ে তো ইন্টারন্যাশনালাইজ হয়েছিল, ওইখানে আপনারা দেখেছেন কি ঘটনা উনি ঘটিয়েছিল, একজন জেনারেল হয়ে ব্যাটেল ড্রেসে উনি নেমে পড়েছিলেন। সেরকম একজন জেনারেলকে দেওয়া হয়েছে কমিশনের হেড করে, সেটাও কিন্তু সেনাপ্রধান বলেছেন যে ওনারা তদন্ত করবেন, তদন্ত করে বেরিয়ে আসবে, যা পাওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাপ্রধান তো একটা সরকারের একটা পার্ট বা একটা টুলস। আমার আগের আলোচক প্রফেসর সাহেব উনি ভালো করে ব্যাখ্যা করেছেন। এখন একটা বিশেষ একটা সময় যাচ্ছে বিদায় সেনাবাহিনী সরকার মোটামুটি কাছাকাছি একাকার হয়ে চলছে, হয়তো সেভাবেই তিনি কথাগুলা বলেছেন। আর একটা কথা বলি, আমরা খালি শেখ হাসিনার নিন্দা করি, শেখ হাসিনার দুর্নীতির কথা বলি, ওনার যে কত সুনীতি আছে এ কথা আমরা একবার বলি না। আমি অনেক আগে বলেছিলাম যে শেখ হাসিনা দেখেন কত সুনীতির মানুষ, উনি 1 টাকায় গণভবন নিচ্ছিলেন, উনি 1.5 টাকায় যে বঙ্গভবন ওনার বোনের নামে নিতে চায়নি, এই জন্য উনি তো ধন্যবাদ প্রাপ্তি যোগ্য, তাকে তো কেউ ধন্যবাদ দিলেন না আপনারা যে 2টায় 2 গুণ ভাগ করে নেয়নি। আবার এখন আসে আরেকটা, যে জাতিসংঘ যে মানবাধিকার এবং জেনোসাইড নিয়ে তদন্তটা করেছে, তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট পাওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন রাজনৈতিক দল আর ফিরে আসার সম্ভাবনা আমি দেখছি না। হ্যাঁ, হতে পারে এই দলে অনেক নিবেদিত দেশপ্রেমিক রাজনীতিবিদ আছে, কিন্তু তারা দলের বাইরে ব্যক্তি হিসাবে নির্বাচনে লড়াই করতে পারে, তাদের অনেক জনপ্রিয়তা আছে, এমন লোকও আছে। আবার বিএনপির কথা একটু এখানে টেনে আনতে হবে, যে এই যে আমার পাটোয়ারি সাহেব যে কথাটা বলে গেলেন যে নতুন যে সংগঠনটা হয়েছে তারা মাঠে মারা যাবে, তারা মাঠে মারা যাবে,
নাকি জনগণ তাদের পক্ষে যাবে সেটা হয়তো সময় বলে দিবে। তবে আমাদের অভিজ্ঞতা থেকে এই মনে করি, ডক্টর বদরুদ্দোজা তিনি দল করেছিলেন, উনি উদাহরণ দিয়েছে, ডক্টর কামাল ছিলেন, এরকম অনেকে আছে। শেষ পর্যন্ত কুরাইশি অনেক টাকা পয়সা উড়িয়েছিল, তা কোনোভাবেই মঈনুল আহমেদ পেরে ওঠে নাই। সেটা হচ্ছে একটা দিক। আর একটা দিক যে বলছেন যে সেনাবাহিনী কি তাহলে ওই হুঙ্কার দিয়ে সেনা আইন ইত্যাদি এদিকে এগোচ্ছে না, এখানে একটা বিশ্লেষণ দরকার আছে। একটু আমি আপনাদের নজর নিয়ে যাব সশস্ত্র বাহিনী দিবসে, যেদিন বারবার নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনা কুঞ্জে অসুস্থ অবস্থায় গিয়েছিল। সেদিন সেনা অফিসারদের ঢল দেখেছেন, তাদের পরিবারের ঢল দিয়েছে দেখেছেন, কিভাবে সিনিয়র জেনারেল থেকে শুরু করে জুনিয়র মেজর পর্যন্ত ছুটে গেছেন ম্যাডামকে এক নজর দেখার জন্য। কেন? এই সেনাবাহিনীর গোড়া পত্তনের যে বড় ভূমিকা, সেনাবাহিনীর যে কোমর খাড়া করে দিয়েছে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা সেনাবাহিনীর প্রতিটি সদস্য জানে। সুতরাং সেনাবাহিনীতে বিএনপির মতো এত বড় একটা দল, যেখানে বেগম খালেদা জিয়া ম্যাডাম এখনো বেঁচে আছেন, তারেক রহমানের মতো রাজনীতিবিদ সামনে আসছেন, সেখানে কেউ অন্যরকম চিন্তা করবে, এটা আমি মনে করি যে এটা অযৌক্তিক, অমূলক। আমি সবসময় কথা বলি, এই সরকার পতনের কয়েকদিন আগে ধীরেন্দ্রনাথ শম্ভু চ্যানেল আইতে একটা টক শোতে আমি বলেছিলাম যে দাদা লঞ্চে বেলাবেন নাকি প্লেনে বেলাবেন? তো উনি প্রশ্ন করছিল কেন কেন, আমি বলেছিলাম জনগণ খোঁজা শুরু করলে বুঝতে পারবেন কেন। সেটা কিন্তু ঘটতে মাস দেড়েক দুই মাথায় ঘটে গিয়েছে। আমি বলবো আলোচনা সমালোচনা থাকুক রাজনীতিবিদদের মধ্যে, দিন শেষে আমরা সকলেই এই দেশের নাগরিক, দেশটা আমাদের। আসুন, আর একটা গুরুত্বপূর্ণ কথা পাটোয়ারি সাহেব বলেছেন, অর্থনৈতিক দিকটা ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ এই বর্তমান পরিস্থিতিতে এই রাষ্ট্র পরিচালনা হাত দেওয়া এটা সাংঘাতিক একটা ঝুঁকির কাজ। আমাদের দেশে দুটা সাহায্য আসে, সবকিছুই কিন্তু ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে তারা সাহায্য করে। আমাদেরকে জানে যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত দেশ। প্রজেক্টের টাকা দিলে প্রজেক্টের টাকা ওই রেহানার অ্যাকাউন্টে, ওই জয়ের অ্যাকাউন্টে। আমাদের সালমানে ভ্রমন্ত বলেছে যে এদের টাকা নেশা হয়ে গেছিল, এরা টাকা ছাড়া কিছু বুঝতো না, বিদেশিরাও বুঝে গেছে। এখন শুধুমাত্র ডক্টর ইউনূস ডক্টর ইউনূস ডক্টর ইউনূস উনাকে দেখে তারা সাহায্য করে। আমাদের উচিত উনাকে সময় দিয়ে উনার মতো করে উনি বেলাইনের ট্রেনটাকে লাইনের পরে দিলে বাকিরা রাজনীতিবিদ এসে চালাক। উনি তো বারবার বলছেন যে রাজনীতি আমার কাজ না, আমি অভিজ্ঞ নয় লাইনে, রাজনীতিবিদ এসে বুঝে নিক, আমাকে বিদায় দিক, আমি চলে যাব। সুতরাং এখন আমরা এই ট্রল করা, অযাচিত কথা এবং যত বড় মুখ না, আমি তো দেখছি এমনকি আমার সেনাবাহিনীর কালকের মেজর উনি সেনা প্রধান সম্পর্কে এত সমালোচনা করছেন, আমি নিজেও খুব লজ্জাবোধ করছিলাম যে ওই পদে, আমরা তো ওই বড় বড় জায়গায় ওখানে পাশাপাশি থেকে কিছু কাজকাম করে আসছি, ওই পদ থেকে কতটুকু উনি সহ্য করছেন, সংযমের সাথে সামনে এগোচ্ছেন। ওনার তো ঘুম হয় না, উনি তাহাজ্জুদের পরে সকাল 8টায় ওঠেন, নামাজ থাকতে হয়, আর বলে আল্লাহ এই পৃথিবীর কি জ্বালাতনের মধ্যে, কি জাহান্নামের মধ্যে আমার ফেলেছো, শ্যাম রাখি না কুল রাখি, আমি ইজ্জত নিয়ে এখান থেকে বেরিয়ে যাব কিভাবে? আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো যে মাননীয় সেনাপ্রধান, আপনি যেভাবে অতি সুশীলতার শাসন চালাতে চেয়েছেন প্রথম থেকে, আমি এটা সবসময় সমালোচনা করেছি। ডক্টর ইউনূস স্যার উনি প্রফেসর, গবেষক, উনি বিনয়ী থাকবেন, উনি দয়ালু থাকবেন, কিন্তু সেনা সদস্যের এই বিনয়ী দয়ালু হলে তো দেশ ঠিক হবে না। এখানে পদে পদে সব ক্রিমিনাল লোক বের হতে পারছে না। একটু স্মরণ করাই দিই, দৃঢ়তা থাকতে হবে। ম্যাডাম বেগম খালেদা জিয়া 2001 সালে ক্লিন হার্ট অপারেশন অভিযান পরিচালনা করেছিলেন। সেই অভিযান উনি ওনার ক্যাবিনেটের পাশ কাটিয়ে সেনা প্রধান তলব করে, শুধু উনি আর সেনাপ্রধান ওনাকে বললেন আপনি অপারেশন শুরু করেন। সেনাপ্রধান আমাদের দরবারে বলেছিলেন, সেনাপ্রধান ওনাকে বললেন যে আমি আপনার সমর্থন চাই। উনি বলে দিয়েছিলেন যে কোনো মন্ত্রী তো দূরের কথা, কারো কোনো টেলিফোন ধরবেন না, শুধু ক্রিমিনাল ধরেন। আর সেই ক্লিন হার্ট অপারেশনে আপনি তথ্য নেন, ডেটা নেন, সবচাইতে বেশি বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিএনপি সব হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল। এই হার্ট অ্যাটাকের কথাটা আমি একটু ব্যাখ্যা করি। আমি তখন সাভারে ওসিরে জিজ্ঞেস করলাম, পুরান ওসি সাহেব হার্ট অ্যাটাকে মারা যায় আসলে ব্যাপারটা কি? বলে স্যার ব্যাপার সহজ, আমরা পুলিশ ধরলে ওরা মনে করে যে কোনো জায়গা থেকে একটা তদবির আসবে,
আমার রাজনীতিবিদ বা আত্মীয় স্বজন এসে বা আমাদের সাথে ম্যানেজ করে ছায়া নিয়ে যাবে। সেনাবাহিনী ধরলে সে জানে এখানে তদবির টদবির নাই, ওই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। সুতরাং আমি বর্তমান দেশের যে অবস্থা, প্রতিটি মানুষ চায় আর্মির রোলে চলে যাক, শক্ত হোক, দুষ্কৃতিকারীদের দমন করতে হবে, আর ভালো মানুষদের নিরাপত্তা দিতে হবে। আর উনার যে বক্তব্য সারমর্ম আমি বলবো, এই যত আলোচনা হচ্ছে, এই এক প্রশ্নকর্তা উনি বললেন যে উনার পক্ষ থেকে যদি একটা বিবৃতি আসতো, আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা আমি ওটা মিন করি নাই। আমিও তাই মনে করি, হয়তো মাননীয় সেনাপ্রধান সব দেখে যদি মনে করেন যে হ্যাঁ আমি তাহলে আমার কাছে মনে হয় সবকিছু সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, একদম একদম টু দ্য পয়েন্টে আপনি শেষ কথাটা বললেন। আপনাকে অনেক ধন্যবাদ মাজিদুর রহমান। জনাব নজরুল ইসলাম প্লিজ। জি শেখর ভাই, এখানে দর্শকরা দুটি প্রশ্ন তুলেছেন সেনাপ্রধানের বক্তব্য। একটা হলো বিডিআর এর বিষয়। প্রথম কথা হচ্ছে যে প্রথম যে অংশটা জনাব অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কথা ভেঙে ভেঙে আসছে, আপনার কথা একদম পুরোপুরি ব্রেক হয়ে আসছে। এটা মানে কন্টিনিউয়াস ইয়েটা নাই, আপনার কন্টিনিউটিটা নাই, আপনার একটু পরপর আটকে যাচ্ছে। আচ্ছা, মানে যে আজকে কি একটু হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আপনার সমস্যা এখন না, আপনি কাইন্ডলি বের হয়ে আবার ঢুকুন, আপনাকে আমি পরে দিচ্ছি তাহলে। জি, অথবা আপনার জায়গাটা একটু চেঞ্জ করুন। জি জনাব একেএম পাটোয়ারি প্লিজ, আপনার শেষ কথা শুনুন। জি, প্রথমত আমাদের কিছু লোকজন বলে যে আমরা সব প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলবো না। এটা না বলে আমরা বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে কাজ করুক, তাইলে আর কথা বলার প্রশ্ন আসবে না। আপনি নিজে সঠিক নয় আরেকজনে বলবেন যে না আমার এনে সমালোচনা করেন না। কে কোথায় যাবে, কোন টকশোতে কে যাবে, সেটা ডিজিএফ এর কি ফাংশন? এতে ডিজিএফ হলো ডাইরেক্টর জেনারেল ফোর্স ইন্টেলিজেন্স, সিভিলের কি উনি? তারা এখানে এসে সব জায়গায় কে কি করবে না করবে, তাহলে আপনি এটা করবেন, সমালোচনা করলে আমরা বলবেন না। তা আপনি আগে নিজের চরিত্রটা ঠিক করেন, তাহলে মানুষের কথা বলা বন্ধ করবে। আপনি তো গভর্নমেন্টের এখানে সার্ভ করতেছেন। আপনি দেখেন আমাদের ডিজিএফআর জেনারেল লতিফ জেল খাটছে, জেনারেল নাসির জেল খাটছে, রাজাগুলাতে জেল খাটছে কি জন্য? অবৈধ আদেশ পালন করার জন্য। তারা তো কেউ চুরি করে নাই, এরা অফিসার হিসেবে কেউ খারাপ না। কিন্তু এখন তারপরে কি, তারপরে এটা হচ্ছে না। এখন জিল্লুর রহমান, জিল্লু সাহেব যেটা বললেন, জিল্লুর ভাই এটা ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু উনি বলতেছেন ঢল এসে গেছে। এই যে খালেদা জিয়া গেছে, ঢল আসে, এতে খালেদা জিয়ার কি আসা যায়? খালেদা জিয়ার জন্য এক কাপড় বাই করে দিয়েছিল, এই অফিসারগুলো কোথায় ছিল তখন? কি একটা অফিসার তো দেখি না সামনে দাঁড়াইছে। তাহলে এখন হচ্ছে কি আর জন্য খালেদা জিয়া আসলে যদি কিছু আলু রুটি পাওয়া যায়, এটা তাকে খুশি করার জন্য। আপনি রাখেন, আমাকে লেট মি ফিনিশ ফার্স্ট। আমি বলি আপনারে, আপনি আমরা বলেন এক কাপড় যখন বাইর করছে, উনি তো একটা লেডি ওয়াইফ আপনাদের। তাহলে আপনারা ওনাকে কি করলেন? আপনারা বিডিআর এর ব্যর্থতার দায় তাদেরকে পাড়ি দেওয়ার জন্য তার এক কাপড়, একটা সেক্টর কমান্ডার বউ, তাকে আপনারা এক কাপড়ে বাই করে দিলেন। এখানে একটা রিক্সাওয়ালার কথা বলে একটা রিক্সাওয়ালা দাঁড়ায় যায় যে ভাই অন্যায়ভাবে তুই কেন কথা বলছিস? তাহলে আপনি তো এত দেশপ্রেমিক লোকজন এতগুলি এখন খালেদা জিয়ার সামনে যায় এত কাছুমুচু করতেছেন, আপনারা এই অফিসারগুলো কোথায় ছিলেন তখন? এটা উত্তর দিতে পারবেন না জিল্লু ভাই। আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আপনি যতই ঘুরে ফিরে কথা কোন পাবলিক বুঝতেছে, আমারটাও দেখতেছে, আপনারটাও দেখতেছে। কথা বলছেন, আমি বলতে চেয়েছি যে ওনার যে দীর্ঘদিনের আপনি যাই বলতে চাচ্ছেন এটা আমিও বুঝছি, আপনাকে বলছে না, আপনার জিল্লুর ভাই আপনাকে ব্যক্তিগত আপনি না, সেটা আমাদের বন্ধু মানুষ, আমার ভালো ভালো সম্পর্ক থাকে, আমি তারা বলতেছি। কিন্তু আমার বক্তব্য বলো, আমার বক্তব্য আমি ব্যাখ্যা আপনার সময় দিয়ে না, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আপনি তার মানে আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন। না আপনাকে পরে বলবেন, আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন। ঠিক আছে, হ্যাঁ জিল্লু ভাই আসছে আপনি। আচ্ছা, আপনি দেখেন একটা লেবারকে যদি অন্যায়ভাবে একটা করে 10টা লেবার সাথে আসে, রিকশাওয়ালার সাথে আসে, তো একটা অন্যায় যে হয়েছে পেছনে গিয়ে কথা বলুন, আপনার মাথা দেখা যাচ্ছে। একটা এই যে একটা অন্যায় হয়েছে, আপনারা শিক্ষিত লোক, বিভিন্ন ট্রেন করে আসছেন, জনগণের ট্যাক্সের টাকা ট্রেন হয়ে আসছেন, তো আপনারা আয়নাগজে করলো, তখন আপনারা কোথায় ছিলেন? একটা লোক তো বলতে পারলেন না যে আয়নাগর কেন ছিল অন্যায়, জনগণের ট্যাক্সের টাকা জনগণ কেন আমি গুম করবো কেন? এটা কি জানে না? সব জেনারেলরা জানে না? এখন আপনারা বলেন না বিভিন্ন কারণে বলেন না কথাগুলি যে আমি যে কথা বলছি, কথাগুলি আমি মিথ্যা বলছি কিনা? একটা লোক তো আমি দেখলাম না, যেটা আমি পাকিস্তানের উদাহরণ দিলাম, একটা ইলেকশন কমিশন নিজে থানা যায় সারেন্ডার করছে। এখন আপনাদের একটা অফিসে যদি থানা যায় বলতো যে ভাই আয়নাগর হচ্ছে, আমি পারতেছি না, আমি মনে থেকে আমার অ্যারেস্ট করো, কারণ আমাকে এটা কইলে আমার মেরে ফেলতে পারে, ওই একটা অফিসার তো দেখলাম না। তো আপনারা তো জনগণের ট্যাক্সের টাকা জনগণকে গুম করতেছেন, আপনাদের ব্রাদার অফিসার থেকে নিয়ে যাচ্ছে, একটা লোক তো আমরা দেখলাম না এরকম করে প্রতিবাদ করতে। তো এখন কি সবসময় তো হয়ে আসছে? এমন লোক তো ক্যাবিনেটে ছিল, মন্ত্রিত্ব ছেড়ে দিছে ইয়ে করে, শেখ মুজিবের ক্যাবিনেট তো মন্ত্রিত্ব ছেড়ে দিছে শেখ মুজিবের অন্যায় যখন আমরা ইয়ে করতেছিল, আমরা একদল এক রাজনীতি করা শুরু করলো, অনেকে পদত্যাগ করছে না। আমরা ওই ধরনের লোকগুলো চাই যে অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। আপনি আমার বলেন তো টকশোতে কে আসবে না আসবে? ডিজিএফ কেন মধ্যে ইন্টারফেয়ার করবে? ডিজিএফ এর সার্টার অফ ডিউটি বলা আছে, সে তো ডিফেন্সের জন্য, ডাইরেক্টর জেনারেল ফোর্স ইন্টেলিজেন্স, এটার মধ্যে কেন আসবে? তাহলে তার মূল কাজের থেকে সে সরে আসতেছে, তাতে কি হচ্ছে? তার কোয়ালিটি ডিটেরিয়েট করতেছে, সে অন্য খবরগুলি পাচ্ছে না, আমার বর্ডারে কি হচ্ছে এটা জানছে না, আমার রাষ্ট্রপতি মেরে ফেলতেছে এটা জানতেছে না তারা। এক দুই নম্বর, বিডিআর যে ঘটনাগুলো করছে, আপনারা তো এটা বলেন না যে বিডিআর যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাহলে সেগুলিকে কোনো কোর্ট অফ ইনকোয়ারি করে এদের বিচার করছেন যে তোমরা কেন আগে তথ্য দিতে পারলা না সরকারকে? সেটা একজনও বলেন না। আর আমি যারা ফেল করছে ওদের প্রতি সিম্পিতি কি বলছে, আমার ঘনিষ্ঠ বন্ধু জিল্লু ছিল গুলজার,
তারপরে রবিউল, এগুলো আমার ঘনিষ্ঠ। আমি যখন দুবাইতে গেছি আমার ডাকে স্যানেলাইতে আসছে, পার্টি কি করে আসবো, আমি না থাকলে আমি টেলিফোন আছে আপনি আসেন। সে সবসময় কথা বলছে, ওই যে শাইখ আব্দুর রহমানকে ধরার জন্য দুঃসাহসী কাজ করছে, কিন্তু সে তো আর্মিরও সাহায্য চাইছিলেন। আর একটা কথা আমরা বলছি যে সেনাপ্রধান বলছে, সেনাপ্রধান এক এক ব্রিগেড কমান্ডার হিসেবে বিডিআর এটা দমন করার দায়িত্ব ওনার ছিলেন। উনি কথাটা এই জন্য বলতেছে, কারণ এটা তো ওনার উপর দায়িত্ব ছিল, এটা তো আপনারা বলেন না। তারপর এখানে যে এই যে ফজলুর রহমানের যে বানাইছে, প্রপার, মানে আমি এর আগে মিডিয়া বলছি, এই সরকারের দুই একটা ভালো কাজের মধ্যে একটা সিভিল ইলেকশন কমিশন নিয়োগ করে, আর ফজলুর রহমান এরকম আরো দুই একজন আইন কমিশন করছে, এই কাজগুলি সঠিক কাজ করছে। আমি বলছি এটা আপনারা এটাও আনতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আমাদের ফেলিউরটা কোথায়। আপনাদের মতো হলো সদা জাগ্রত, সর্বদা জাগ্রত। তো আপনাদের এখানে যে একটা বাইরে করুক, যেই করুক, আমরা ইন্টেলিজেন্স কি করছিল, ইন্টেলিজেন্স তো আমরা দিতে পারি না তথ্য। আমি আমার লোকের রাখলাম, আমাকে পাড়া দিতে, আমার জীবন নিরাপত্তা দিবে, সে কোনোটাই করতে পারলো না। তারপরে তারা নিয়ে আমি আফসোস করতে হচ্ছি, তারে আমি কিভাবে করবো। ওই কথাগুলি যেহেতু আমাদের ভাই বাঁচতে এরা, কিন্তু আমাদের ভুলটা তো নিজের সন্তান যদি করে ভুল করে, যাতে আর ভুল না করতে পারে, সে ফেল করবে, সেই জন্য দায়িত্ব হলো কি গার্জিয়ানের সঠিক কথাটা বলে দেওয়া। তো এখন আপনারা তো এটা কেউ কোনো বলেন না যে ভিডিওর কোন জায়গায় ফেলিউরটা ছিল। ইন্টেলিজেন্ট ফেলিউর ছিল, স্বীকার করবেন। ইন্টেলিজেন্ট ফেলিউর ছিল না, ইনফরমেশন দিতে পারে নাই, তাহলে সেটার ব্যাপারে তো কথা বলেন না। আর তাদেরকে রাখা হয়েছে রাষ্ট্র নিরাপত্তা দিতে, জনগণকে নিরাপত্তা দিতে, সেটা নিজের নিরাপত্তাই দিতে পারছে না। তাহলে এটার জন্য কারো কিছু একটা, এটা তো শর্ট আউট করা উচিত যে এটা কোথায়, ফেলিউরটা কোথায় ছিল, কেন তারা জানলো না। এখন কেন তারা জানলো না, সেই কথাগুলোর জন্য আপনারা কে কথা বলছেন, তাদের আত্মীয় স্বজনের প্রতি সিম্পেথি রাখি আমি বলতেছি। এই কথাগুলি আলোচনা আসতে হবে তো, তাহলে ভবিষ্যতে যার দায়িত্ব আছে, সে দায়িত্ব সঠিক না করলে সে তো আইনের আওতায় আসা উচিত। যারা বিক্রি হচ্ছে তাদের প্রাইস দেওয়ার আমার কথা। এটা কি বেগম জিয়ার বাড়ি দুলিশাত করে মাল্টি স্টোরি বিল্ডিং করে ওই বিডিআর যারা নিজেরা ফেল করছে, নিজের নিরাপত্তা দিতে পারে, তাদের দিবেন আপনি? হাসিনা তো এটা করছে। তো এখন বাস্তবতা হলো কি জানেন, অনেক সত্য অনেক কঠিন বললে অনেকেই, মানে অনেকে এটা অবশ্য আমাদের বন্ধু বান্ধব অনেকে অসন্তুষ্ট হবে, কারণ বাস্তব কথা কেউ না কেউ তো বলতে হবে রে ভাই। তাহলে নিজের সমালোচনা, আপনাকে যদি আপনার ডায়াবেটিস হয়েছে, আমি যদি গোপন রাখি আমি ডাক্তার, তাহলে তো আপনার ডায়াবেটিস, আপনার নিজের হার্ট কিডনি সবগুলো ফেল করবে। তো আমার আর্মি, আমি কেউ ভুল বুঝবেন না, আমার আর্মি আমারই ভাই বাইস্তার, এখনো আমাদের ভাই বাইস্তার আছে, এখানে আমাদের আত্মীয় স্বজনেরা আছে। তাদের ফেলিউরটা কোথায় আছে সেটা আমাদের পয়েন্ট করলে, তাহলে সেটার ব্যাপারে তারা সিরিয়াস হবে, সেটার থেকে ওই ভুল আর তারা করবে না। আমাদের বলার উদ্দেশ্য এটা। আর আপনি আরেকটা যেটা বলছেন, যেখানে কোর্ট অফ ইনকোয়ারি থাকছে একটা লেভেল পর্যন্ত, কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্ট আসার আগে এই ব্যাপারে মন্তব্য করার কি প্রয়োজন ছিল? এটা তো আর কোনো সেকেন্ড লেফটেন্যান্ট করে বলতেছে না। তাহলে একটা লোক এত ধাপে ধাপে আগে আসলো, উনি যখন একটা কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে, একটা ইনকোয়ারির ব্যাপারে, বিচারাধীন ব্যাপারে কোনো কথা বলাই তো এটা না জায়েজ, বেআইনি। তো ওইটার ব্যাপারে কি এমন জরুরি দরকার ছিল এটা নিয়ে কথা বলা? তদন্ত রিপোর্ট আসুক। হ্যাঁ, তো এগুলি তো বলতে হবে। সে একটা ভালো মানুষ, তার ইন্টেনশন কোনো খারাপ না, সে দেশপ্রেমিক, সে চায়, সে অ্যালাউ করছে। এটা পরীক্ষিত, এবং এত বড় পরীক্ষা বাংলাদেশের ইতিহাস আর কেউ দিয়েছে বলে আমার মনে হয় দিতে পারে না, উনি দিছে, ওনার লোভ লালসা দিলে তো ওই দিনে নিতে উনি পারে। নিশ্চিতভাবে একটা রক্তাক্ত বিশাল জনপদকে তিনি নিরাপত্তা দিয়েছে, সরাসরি নিরাপত্তা দিচ্ছে। এখন সব ভালো, শেষ ভালো, উনি যদি না আসতে তাহলে আরো হাজারো মানুষের প্রাণ যেত, হাজার মানুষ ক্ষতি হতো, এটা প্রাণ তো যাইতো। সত্য। এটা তো ওনার সত্য, মনে কি আছে না আছে আমরা কিছু বলতে, কিন্তু না ওনার আমরা পার্সোনালি জানি তো ওনার, আমি বললাম তো ওনার বিয়েও খাইছি আমরা, মোস্তাফিজ এবং সাহেব আমাদের সেনাবাহিনী বন্ধু না, পুরো সেনাবাহিনী যা যে ভূমিকা রেখেছে, এই জন্যই তো সেনাবাহিনীকে আমরা বলি আমাদের। শুনেন, হাতে গোনা কয়েকটা লোক ছাড়া বাকি সবার ভিতরে আছে, অনেকে বলতে পারছে, বলতে পারে না কেউ, কিন্তু কেউ এটা অনেকে সমর্থন করে নাই। কিন্তু আমার বক্তব্য হলো তো আরো তো দৃঢ়ভাবে এটাকে দেখানো উচিত ছিল। এটা যে হাসিনা এতদিন তো আসার কথা না, যদি আমরা সকল প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করতে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। যদি হাসিনা তো এত বছর লিডার করতো না, যদি আমাদের সকল প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতো। সেখানে চার্টার অফ ডিউটিস আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে অনেক সময় করা যায় না। তাছাড়া এখানে পার্শ্ববর্তী একটা বড় ধরনের প্রভাব সবসময় ছিল, এটাও আমরা ভুলে গেলে চলবে না। সেখান থেকে বের হয়ে কতটা আসলে করতে পারে। এখন যখন ফিনিশিং হচ্ছে তখন কি প্রভাব জনগণ সবসময় একটা জিনিস সবসময় আমরা জানতাম, এটাই বাস্তব হয়েছে। দেখেন, সবসময় আমরা শুনতাম যে হ্যাঁ, আর্মি তখনই জনগণের পাশে দাঁড়াবে যখন জনগণ আগে নিজেরা দাঁড়াবে। এটা সবসময় শুনতাম, এবং তাই হয়েছে। না জনগণ দাঁড়ানোর পর আর্মি এসে জনগণকে সহায়তা করেছে। আর্মি তো নিজে এসে কোনো কিছু করবে না যে তোমরা দাঁড়াও। না এখানে আমি বলি, আর্মিদের পক্ষ থেকে আহ্বান তো করা যায় না। আমি আপনাকে একটা কথা বলি, জনগণ নিরস্ত্র, জনগণের অনেক কিছু করে থাকলে করে না, কিন্তু নেতৃত্ব যিনি দেখেন, যিনি পদ দেখায় উনি আগে থাকে। তো আমার জনগণের ট্যাক্সের টাকা হয়েছে অন্যায় হলে তো আর্মি আগে আসবে, তার সাথে জনগণ থাকবে। এরকম অন্য ঘটনা ঘটছে না? তাহলে এখন ভারতের প্রভাব কি মুক্ত হয়েছে? যখন হাসিনা পালাইছে তখন কি বাবরের মুক্ত ছিল না? ওই যে আরেকজন ভদ্রলোক বলছে যে তাহলে কি এই দেশে এই দুই দল পার্টি ছাড়া আসবে না? হ্যাঁ, আসা উচিত, আমি আপনার চাই, কিন্তু বাস্তবতা কি? জনগণের মোটিভেশন করেন আপনারা, জনগণ যেন সেই ব্যাপারে সিদ্ধান্তটা সঠিক দেয়। আর হাসিনা কিন্তু মোদির কোনো খালাতো বোন না, তার লাইবিলিটিস কেন কাঁদে নেবে? এতদিন দরকার ছিল, তার স্বার্থ ছিল। এখন হে জানে যে এটা মেয়াদ উত্তীর্ণ মাল, এই মেয়াদ উত্তীর্ণ মাল নিয়ে তো আর উনি বহন করবে না। লাশ নিয়ে কেউ হাঁটে? হাসিনা এখন একটা লাশ, জিন্দা লাশ, এখানে আসলে তো তার মৃত্যুদণ্ড হবে যেসব আকাম কুকাম করছে। তো এখন ওই লাশ নিয়ে তারা ঘুরবে না, তারা এখন চেষ্টা করতেছে নতুন গভর্নমেন্টের সাথে কিভাবে কি করবে, অলরেডি যোগাযোগ করতেছে।
আবার নাহলে অন্য কারোকে আনবে না। তারা তাদের কাছে কোনো রকমের সুইটেবল না ডক্টর ইউনূস, কারণ ইউনূস হলে তাদের স্বার্থ, তাদের দেশের স্বার্থের জন্য ওখানে ওই, আমি যদি ইন্ডিয়ান নাগরিক হতাম আমি তাই করতাম, এটা তাদের দোষ বলি না, কিন্তু আমাদের তো সচেতন হতে হবে। আমরা কেন দালাল করি, আমরা কেন রেসপন্সারি করি, আমরা কেন আমরা রাষ্ট্রের স্বার্থটা দেখি না? হুম। তো জি। সেখানে সে এইখানে বক্তব্য হলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে কোনটা হলে, এবং এই রাষ্ট্রকে তারা বিভিন্ন, এবং আমি আপনাকে একটা কথা বলি, এরা অনেক সাবোটাজ করার জন্য অলরেডি ঢুকে গেছে গা। জনসমাগম হয় বৃহত্তর এরকম কোন জায়গার মধ্যে অনেক অঘটন ঘটাতে পারে। সুতরাং আমাদেরকে এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর জি, ধন্যবাদ। সত্যি জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর নজরুল ইসলাম, আপনার কথা শুনে শেষ করব। প্রিয় দর্শক, আপনাদের মতামত চাই, আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। জি, জনাব নজরুল ইসলাম। সাগর ভাই, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে তো পাই, কিন্তু যে আপনার নেটওয়ার্কটা বলতে থাকুন। আচ্ছা, নেটওয়ার্ক এখন একটু ভালো হওয়ার কথা আর কি। হ্যাঁ। আমি যেটা বলছিলাম আর কি, যে বিডিআর এর বিষয় নিয়ে, তো বিডিআর এর তো ওখানে একটা অলরেডি তদন্ত হচ্ছে। এর আগে হাসিনার আমলের যে তদন্ত হয়েছে সেই তদন্ত নিয়ে অনেক কথাবার্তা আছে, এবং সেটা যে ভালো তদন্ত হয় নাই এটা আমরা সবাই জানি। তো এখন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, উনি অত্যন্ত চৌকস একজন আর্মি অফিসার, আমরা তাকে চিনি, খুবই সাহসী মানুষ। তাকে প্রদান করে যে তদন্ত কমিটি হয়েছে, ওনারা তদন্ত করে রিপোর্ট দিবেন। তো কাজে এটা নিয়ে আমার মনে হয় না, এখানে আমি মাননীয় সেনাপ্রধানের একটু দৃষ্টি আকর্ষণ করব যে এটা নিয়ে বোধহয় তার বক্তব্য এভাবে বলা ঠিক হয় নাই। তিনি হয়তো মিন করছেন যে বিডিআর এর যে ম্যাসাকার হয়েছে, এখানে ভিকটিম আসলে আর্মিরা হয়েছে, আর্মি অফিসাররা হয়েছে, এইটা হয়তো তিনি মিন করছেন যে এখানে আর্মি অফিসাররা এই ম্যাসাকার করে নাই, আর্মি অফিসাররা বরং ভিকটিম হয়েছে। কিন্তু সাথে সাথে এটা যদি বলতো তাহলে হয়তো একটা যে কনফিউশন জনগণের মধ্যে হয়েছে, এই কনফিউশন সেটা হচ্ছে যে এর বাইরেও, বিডিআর এর বাইরেও কোন শক্তি, দেশি বা বিদেশি, রাজনৈতিক বা অরাজনৈতিক শক্তি জড়িত থাকতে পারে। কাজী এইরকমের একটা যদি বক্তব্য উনি দিতেন তাহলে এই কনফিউশনটা তৈরি হতো না। এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে এই ধারণা আছে যে এটা শুধু বিডিআর একা করে নাই, বিডিআর কে ইউজ করা হয়েছে, ওই সকল ডাল ভাত, ওইটাকে বিডিআর এর মধ্যে একটা অসন্তোষ ছিল, সেটাকে ইউজ করা হয়েছে। স্টিল অ্যাগেইন আমি বলছি যে যে জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছে, আমরা হোপফুল যে একটা যথাযথ তদন্ত আমরা পাবো, কি ঘটছে, কারা ঘটিয়েছে এবং কিভাবে তারা পালিয়ে গেছে সেই সম্পর্কে আমরা পাবো, এবং এরপরে আমরা বুঝতে পারবো। আর সেকেন্ড, যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, আমার ধারণা এখানেও সেনাপ্রধান হয়তো বুঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলি আছে মেইন স্ট্রিম, তারা যাতে সবাই পার্টিসিপেট করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আওয়ামী লীগকে এখন কিভাবে ডিল করবেন? কারণ আওয়ামী লীগের নেতারা গণহত্যা করেছে ব্যক্তিগতভাবে, মন্ত্রী হিসেবে, এমপি হিসেবে। এট দ্য সেম টাইম আওয়ামী লীগ পার্টি হিসেবেও কিন্তু দায় এড়াতে পারেন, পার্টি হিসেবে আওয়ামী লীগ এই গণহত্যার সাথে জড়িত ছিল। কাজে যাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে, অভিযোগ আছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া যাবে না। এবং এই কারণে অন্তত এখন এই সময়, অন্তত আগামী 30 বছরে অ্যাজ এ পার্টি আওয়ামী লীগের কে উচিত হবে না কোনোভাবেই যে এইখানে এই নির্বাচনে প্রতিযোগিতা করা। এবং এই জন্য আমি এর আগেও আপনার টকশোতে বলেছিলাম, উচিত ছিল সাউথ আফ্রিকার মতো একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করা। তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যেও একটা বড় অংশ আছে শুধু সাপোর্টার, তারা কোনো অন্যায় করে না, জাস্ট ভোট দেয়। এখন আপনি এদেরকে কি হয়রানি করবেন, এদের বিরুদ্ধে মামলা দিবেন? এটা তো অন্যায় হবে। যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা আর্সন করেছে, যারা আয়নাগর তৈরি করেছে, আয়নাগর তৈরিতে সহযোগিতা করেছে, তাদেরকে আইনি প্রক্রিয়া এনে তাদের বিচার করতে হবে। এবং আমি আপনাকে সর্বশেষ জোর দিয়ে বলি সাগর ভাই, আপনি যত কিছুই বলেন না কেন, যে বিচারের কথা বলা হচ্ছে, এই বিচার যদি আপনি করতে না পারে আজকে গভর্নমেন্ট, সেটা সেনাপ্রধান হোক, সেনাপ্রধানের সহযোগিতাও সেখানে থাকবে, আর এই সরকারের হোক, তারা যদি বিচার করতে না পারে আগে এই গণহত্যার বিচার, মোটা দাগে আয়নাগর, গুম, খুন, ব্যক্তিগতভাবে হত্যাকাণ্ড বাদ দিলেও 3টি গণহত্যা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। একটা হচ্ছে বিডিআর ম্যাসাকার করেছে, শাপলা চত্বরে হত্যা করেছে, হত্যাকাণ্ড করেছে। আর থার্ড, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার হতে হবে। এই বিচার যদি করতে না পারে এবং সেটার যদি অগ্রগতি না হয়, সেটা যদি দৃশ্যমান না হয়, তাহলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে, ক্ষোভ থাকবে। আপনি যত গুড গভর্নেন্স করেন আর যাই করেন না কেন, মানুষ এখনো কিন্তু এইটা ভুলে নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। কাজে আমরা চাই ভবিষ্যতে যাতে এরকমের কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে, কোন রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তি এরকমের যাতে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। আমরা চাই একটা লিবারেল ডেমোক্রেটিক স্টেট, ইনক্লুসিভ স্টেট, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ নাগরিক অধিকার ভোগ করবে, সংবিধান প্রদত্ত যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা তারা ভোগ করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা। কারণ আমরা যদি আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ানে ফিরে যাই, যে আগে আওয়ামী লীগ ছিল, কালকে আবার XYZ আসবে, তারা আওয়ামী লীগের মতো আচরণ করবে, এটা আমরা প্রত্যাশা করি না। এই জন্য গভর্নমেন্টকে এইদিকে নজর দিতে হবে। এটা যদি সম্ভব না হয়, আবার যদি সেই আবার আগের মতো আমরা আগের জায়গায় চলে যাই,
এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। কাজে আমার শেষ কথা হচ্ছে, আমরা চাই বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, তারপর পাবলিক সার্ভিস কমিশন, এরপর অন্যান্য যে ইনস্টিটিউশন গুলি আছে, পার্লামেন্ট, তারা যথাযথভাবে রোল প্লে করবে। যেমন যেমন সম্ভবত পাটোয়ারি মহোদয় উনি বলেছিলেন যে ইনস্টিটিউশন যদি শক্তিশালী না হয়, আপনি যত কথা বলেন কাজ হবে না। ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে হবে, ইনস্টিটিউশনালাইজেশন করতে হবে। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, কিন্তু ইনস্টিটিউশন সাস্টেইন করবে। আর যদি ইনস্টিটিউশন সাস্টেইন করে, ইনস্টিটিউশন যদি শক্তিশালী হয়, তাহলে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাইরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আমাদের এই সমস্যার সমাধান সম্ভব নয়, ইন্টারনালি নয় এবং এক্সটার্নালি। অন্য কোন রাষ্ট্র, এবং বিশেষ করে আমরা ভালোভাবে জানি আমাদের থ্রেট কারা, তাদের থ্রেটকে যদি আমাদেরকে জেপার্ডাইজ করে দিতে হয়, থ্রট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ইন্টারনাল ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হবে এবং জনগণের মধ্যে ঐক্য আনয়ন করতে হবে। আমি পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একে অপরের সমালোচনা করেন, নিন্দা করেন, ভোটের জন্য আপনারা মোবিলাইজ করেন, পিপলের কাছে যান, কিন্তু কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ করবেন না যা দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে যায়। যদি সেটা যায়, তাহলে আওয়ামী লীগকে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে এই ছাত্র জনতা জুলাই আগস্টে, ঠিক আপনি যেই হন না কেন, আপনার যদি আজকে 90% এমনকি 95% ভোটও থাকে, জনগণের চেঞ্জ হতে কিন্তু 1 মিনিটের সময় লাগবে না, ওটা 5%-এ কিন্তু চলে আসবে। কাজে রাজনৈতিক দলগুলিকে, পলিটিক্যাল পলিটিশিয়ানস যারা আছেন, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারেন, ইউ উইল হ্যাভ টু পে দ্য প্রাইস। আমরা চাই না আর কোনো প্রাইস দিতে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। একদম একদম পুরোপুরি আপনি পুরো বিষয়টাকেই তুলে ধরেছেন। অতীত, বর্তমান আর ভবিষ্যতে কি হতে পারে, ভুল হলে সেটিকেও আপনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব অধ্যাপক এমডি নজরুল ইসলামের সাথে আপনাদের মতামত জানাবেন। আর কাল রাত 9:30 দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো। জিল্লুর ভাই কিছু একটা বলতে চেয়েছিলেন মনে হয়। আমি বলতে চেয়েছিলাম, পাটোয়ারি সাহেব যেটা বলতে চাচ্ছিলেন যে গোয়েন্দার ব্যর্থতা ছিল বিডিআর ঘটনায়, সেটা স্বীকার করেন না কেন? আমি শুধু বলি যে ওনার কাছে হয়তো একটু তথ্যের ঘাটতি আছে কিনা। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, উনি সেনাবাহিনী থেকে যে তদন্ত আদালত গঠন করা হয়েছিল সেটার হেড ছিলেন। তিনি বলেছেন যে আমি সাক্ষ্য যাদের নিতে চাই তারা অনেকে জেলে, আর বাইরে যাদের নাম আসছে, যেমন নানকের কথা, তাপসের কথা, আজমের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, উনি বলেছেন যে তাদের সহযোগিতা আমি পেলাম না, সরকারের সহযোগিতা পেলাম না সেনা প্রধানের কাছে, এই বলে ওনার রিপোর্ট জমা দিলেন। এটা কি বড় প্রতিবাদ নয়? ওই সময় এত বড় একটা স্বৈরাজ শাসকের বিরুদ্ধে এইটুক পর্যন্ত যাওয়া, এটা কি বড় প্রতিবাদ নয়? আর একটা কথা বলি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার, ওনাকে যখন আয়না ঘরে নিয়ে যায়, প্রতিবাদ হয়েছে, হয়তো পাটোয়ারি সাহেবের নলেজে নাই, হয়তো ওইভাবে হয়নি। মেজর খান মোহাম্মদ ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা, উনার টাইম লাইনে গেলে এখনো পাবেন, উনি বিনয়ের সাথে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজমিকে, ব্রিগেডিয়ার আজমিকে আপনি ছেড়ে দেন, ও বড় ভালো অফিসার, ও দেশের জন্য ক্ষতিকর কিছু না। ও একটা স্কুল খুলেছিল, সেটাও বন্ধ করে দিয়েছেন। আমাকে 1 মিনিট বলতে দিন। ওকে ছাড়ার জন্য আমি বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ করি। আর পাটোয়ারি ভাই বিজ্ঞ মানুষ, উনি বুঝবেন যে এরকম আমাদের যে ছোট্ট একটা চাকরি, মনের ভিতরে প্রতিবাদ থাকলেও অনেক সময় আমাদের বাল বাচ্চা পরিবারের কথা চিন্তা করে আমরা সবসময় বলতে পারি না, এটা সত্য কথা, মেনে নিতে। তবে গোয়েন্দা ফেইলিওর ছিল, সেটা তো বলা হয়েছে। আর এখানে বিডিআর এর সৈনিকরা হত্যা করেছে, ওইটাই উনি বোঝাতে চেয়েছে। আর যদি সেনা প্রধানের কথায় কেউ আহত হয়, একটা কথাই উনি শেষে বলেছেন নজরুল সাহেব, সেটা উনি হয়তো ব্যাখ্যা করে বোঝাতে পারেন যে বিষয়টা এইভাবে না। আর আমাদের যারা জেনারেল, উনি বলছেন যে এই জায়গায় আয়নাঘর হয়েছে, এটা কি কেউ জানতো না? যারা জানতো তারা নিশ্চয়ই ওই স্বৈরাচারের সাথে হাত মিলানো ছিল। প্রকৃত অর্থে দেখেন, আমার একটা টক শো আছে, দেখেন 33 জন দুর্নীতিবাদ জেনারেল আমি বলেছি যে তাদেরকে আটক করুন, তাদের বাড়ি তল্লাশি চালান, বস্তা ভরা টাকা পাওয়া যায় কিনা। এত নান্দনিক বিল্ডিং কোন থেকে করে, কোথায় এত টাকা পায়, কয় টাকার বেতন? আমরা তো কেউ জমিদারের ছেলে এই সার্ভিস আসে না, আমি সবসময় বলে আসছি, সবসময় ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমত বললাম যে আমি জাহাঙ্গীর সাহেবের তদন্ত ব্যাপারে কথা বলি। আমি বলছি যে এইটা তো সরকারকে অবহিত করার গোয়েন্দা সংস্থার দায়িত্ব ছিল, করে না এটা। তারপরে এই যে আমাদের অনেকেই জানে না, ডিজিএফআই আর্মির না, ওরা জানি, আমরা জানি। শুনে না, এরাই হচ্ছে শুরু করে, জানি না এটা বলাটা আপনার ভুল। আমরা জানি না, শুনেন, ওটা ডাইরেক্ট রাষ্ট্রপতির আন্ডারে, প্রধানমন্ত্রীর ডিফেন্স মিনিস্টারের আন্ডারে।
না, ডিফেন্স মিনিস্টারের আন্ডারে আমরা জানি না যে এটা বলেন না, আমরা জানি এটা ডাইরেক্ট ডিফেন্স মিনিস্টার আন্ডারে, জানি হোক না সবাই জানে না, সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ মনে করে এটা আর্মির সবাই আন্ডারে। জানে, এটা সবাই মনে করে জানে না, এটা ডাইরেক্ট ডিফেন্স মিনিস্টার আন্ডারে, অর্থাৎ প্রধানমন্ত্রীর আন্ডারে। টকশোতে যাবেন না, কাকে ডিজিএফআই তুলে নিয়ে আচ্ছা, আমি একটা কথা বলি, প্রধানমন্ত্রী আমি দপ্তর থেকে আসে। আচ্ছা, তো সেটা তো ডিফেন্স মিনিস্টার আন্ডারে, ডিফেন্স মিনিস্টার তো প্রধানমন্ত্রী থাকে, জি জি জি। কিন্তু আমার বক্তব্য হলো ডিজিএফআই তো প্রত্যেকের সার্টার অফ ডিউটি আছে। এই যে মিরপুরের ওসি তো এটা আর্মির, মানে এটা আর্মির তত্ত্বাবধানে নয়, এটা না না, আর্মি কিন্তু অফিসার গুলো তো আর্মি থেকে আসে, এটা রাজনৈতিক অফিসার সিদ্ধান্ত, গুলো শুনেন, ডিজিএফআই শুনেন, সম্পূর্ণ আমি একটা কথা বলি, প্রধানমন্ত্রীর না আওতায়। না না, আমি একটা কথা বলি আপনাকে, একটা শুনেন, কারণ এইগুলি আর্মি অফিসাররাই ওখানে যায়, ডিপোর্টেশনে যায় ওখানে, ওরা তো আলাদা কোনো জগৎ থেকে আসে না, আর্মির একই ট্রেনিং করে একই এসএসবি করে ওখানে তারা পোস্টিং পায়, যারা সরকারকে বেশি দালালি করে তাদের হ্যাঁ, উপরে আর্মি থেকে তো আছে। আর্মি তাহলে বেসিক, আর্মি যে বেসিক ট্রেনিংটা নেই, এটা কি কিন্তু জনগণের আর্মির ট্যাক্সের টাকা? নিয়ন্ত্রণে না, আর্মির সেনাপ্রধানের নিয়ন্ত্রণ এক নিয়ন্ত্রণে। জিনিস, আমি নিয়ন্ত্রণের কথা বলতেছি, নিয়ন্ত্রণ আমার আপনারও নিয়ন্ত্রণে না, আমরা কিন্তু সমালোচনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতেছি, কিন্তু আর্মির নিয়ন্ত্রণে না থাকলে আর্মি তো ভূমিকা রাখতে হবে, যে তারা বন্ড অফিসার গুলো ওখান থেকে তো আসে, তাহলে তারা কি ঠিক সেখানে যেহেতু আর্মির একটা কন্ট্রিবিউশন আছে, তাদের একটা দায়িত্ব আছে। তাদের অফিসার তো, তারা তো সারা বছর ছিল আর্মিতে, এখন ডিপোর্টেশনে কয়েকদিন আছে, এটা তারা ছোট ছোট পরিবর্তন হচ্ছে, তাদের ইথিক্স মানতেছে না, সরকারের কোনো রুলস এন্ড মানছে, এটা কি? বলেছিলেন যে পিআই এর প্রধান একজন জেনারেল বসাচ্ছেন, জেনারেল তৈরি করা হয় যুদ্ধের জন্য, পিআই এর প্রধান কেন হবে? এই জন্য কিন্তু উনার অনেক খেসারত দিতে হবে। আমরা 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 এই বিতর্ক আসলে শেষ হবে না, খুবই চমৎকার বলেছেন। অবশ্যই আমরা প্রশ্ন। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। পুরো টক শোটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই টক শোতে আলোচনা করা হয়েছে। আপনারা যারা দেখেছেন অনেক কিছুই বুঝতে পেরেছেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।